ও একগুচ্ছ ভালোবাসা। লেখনীতে অর্নিশা সাথী। সূচনা পর্ব। জোনাকি, এই জোনাকি উঠো না বোন, অনেক বেলা হয়ে যাচ্ছে তো। উহু, আর একটু ঘুমাতে দেয়া পুই। কথাটা বলেই পাশ ফিরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল জোনাকি। জোনাকির গায়ে থেকে কাঁথা টেনে সরিয়ে দিয়ে বলল, এই আজ না তোর চাকরির ইন্টারভিউ আছে? কখন যাবি তুই? ইন্টারভিউ শেষ হলে। ইন্টারভিউর কথা শুনে জোনাকি লাফিয়ে উঠল শোয়া থেকে। পাশ থেকে ফোন হাতে নিয়ে সময় দেখে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। সেদিকে খানিক সময় তাকিয়ে থেকে বিছানা গোছাতে শুরু করল। মিনিট 10 বাদেই জোনাকি দরজা হালকা খুলে একটা হাত বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলল, আপুই, আমার চুড়িদারটা দে না, আনতে ভুলে গেছি। জলটপ্ত শ্বাস ফেলে ওয়ার্ড্রপ থেকে একটা হালকা গোলাপি রঙের চুড়িদার এগিয়ে দিল জোনাকির দিকে। জোনাকি জামা নিয়ে আবারও শব্দ করে দরজা বন্ধ করে দিল। রুম থেকে বেরিয়ে দেখল ওর মা টেবিলে খাবার দিয়ে দিয়েছেন। জোনাকি ছুটে এলো বাইরে, দ্রুত কণ্ঠে বলল, মা, আপুই আসছি, দোয়া করো এবার যাতে চাকরিটা পেয়ে যাই। আরে কিছু তো খেয়ে যা। এখন খাওয়ার সময় নেই মা, আমি সময় করে খেয়ে নিব, চিন্তা করো না তোমরা। কথাটা বলেই এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল জোনাকি। রাস্তায় এসে রিকশার জন্য অপেক্ষা করছে। একটা খালি রিকশাও পাচ্ছে না, মেজাজ খারাপ হচ্ছে জোনাকির। আজকে একে তো লেট হয়ে গেছে, তার উপর রিকশা পাচ্ছে না। আর একটু লেট হলে এবারের চাকরিটাও হাত ফসকে বেরিয়ে যাবে। হঠাৎ করেই এত জোরে একটা গাড়ি গেল সামনে দিয়ে, একটুর জন্য রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির কাদা পানিগুলো ছিটে এসে জোনাকির জামা পুরোপুরি নষ্ট হল না। ঠিক সময়ে সরে দাঁড়িয়েছিল, তবে শেষ রক্ষা হয়নি। কিছুটা পানি এসে জোনাকির জামার নিচের অংশে লাগে। জোনাকি মেজাজ হারিয়ে গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস্টার কানা নাকি আপনি? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? জোনাকির কথা শুনে গাড়ি ব্রেক কষল আধার। গাড়িটা পিছিয়ে এনে জোনাকির সামনে থামাল। তারপর গাড়ি থেকে নেমে জোনাকির সামনে দাঁড়িয়ে বলল, হোয়াট ননসেন্স! কি বললেন একটু আগে? কানা? আর আমি তো নয় তো কি? কানা বলবো না তো কি বলবো আপনাকে? এভাবে অন্ধের মতো গাড়ি চালালে রাস্তাঘাটে কানা উপাধি তো নিশ্চয়ই পাবেন। আধার রেগে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট রাবিশ! আপনার কি আমাকে দেখে অন্ধ মনে হচ্ছে? জোনাকি এক নজর চোখ বুলালো আধারের দিকে। তারপর বলল, এরকম কালো সানগ্লাস চোখে পরে গাড়ি চালালে আর চোখে দেখবেন কি করে যে রাস্তার ধারে কাদা পানি ছিল? ইউ! জোনাকি একটা খালি রিকশা পেয়ে দ্রুত সেটাতে উঠে পড়ল। এদিকে আধারকে এভাবে ইগনোর করে চলে যাওয়াতে শক্ত চোখে তাকিয়ে রইল জোনাকির যাওয়ার দিকে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। এই অবধি কেউ আধারের সাথে এভাবে কথা বলার সাহস করেনি। আর এই অচেনা মেয়েটা আধারকে এতগুলো কথা শুনিয়ে গেল। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল জোনাকি। ও এখন 5 তালা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে এআর গ্রুপের বিল্ডিং। নিচের 3টে তালা এআর গ্রুপের হোটেল, 4 তালায় অফিস এবং 5 তালা এবং ছাদে বিশাল বড় রেস্তোরাঁ। দুদিন আগে এআর এর পিএর পোস্টের জন্যই অ্যাপ্লাই করেছিল জোনাকি। আর আজই ইন্টারভিউর জন্য ডেকে পাঠিয়েছে। এই চাকরিটা জোনাকির ভীষণ দরকার। ওর বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে কাজ থেকে অবসর নিয়েছেন। যদিও বা পেনশনের টাকা পাচ্ছেন, কিন্তু সেগুলো দিয়ে আর কতদিন? তাই জোনাকির ইচ্ছে ও নিজে কিছু করবে পরিবারের জন্য। এসব ভাবতে ভাবতেই ভিতরে ঢুকছিল জোনাকি। এমন সময় কারো শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে খানিকটা পিছিয়ে যায় জোনাকি। যেহেতু জোনাকি অন্যমনস্ক ভাবে হাঁটছিল, তাই ও দ্রুত কণ্ঠ বলল, সরি, আমি আসলে। কথাগুলো বলে সামনে তাকিয়ে আধারকে দেখতে পেয়ে চোখমুখ কুঁচকে ফেলল জোনাকি। জোনাকিকে আবারও দেখেই আধারের রাগ তোড়তোড় করে বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ব্লাইন্ড পিপলস!
জোনাকি ভ্রু কুঁচকে ফেলল, ওর কথাটাই লোকটা ওকে ফিরিয়ে দিচ্ছে। ও তো তাও নিজের ভুল বুঝতে পেরে সরি বলেছে, কিন্তু লোকটা কি করল? এই ভেবে জোনাকি তেড়ে যেতেই আধার হনহনিয়ে চলে গেল ওখান থেকে। জোনাকি রিসিপশনের মেয়েটির থেকে জেনে নিল অফিস 4th ফ্লোরে। তাই ও লিফটের দিকে এগিয়ে গেল। আধারও সে সময়ে লিফটেই ছিল। জোনাকি সেদিকে যেতে দেখে লিফটের বাটন চেপে দিল। জোনাকি দৌড়ে গিয়েও লিফটে উঠতে পারল না। হাত ঘড়িতে সময় দেখে নিল। ইন্টারভিউ টাইম শুরু হতে আর 5 মিনিট বাকি। জোনাকি এখন লিফটের জন্য অপেক্ষা করলে আর ইন্টারভিউ দিতে হবে না। তাই সিঁড়ি বেয়েই দৌড়ে দৌড়ে 4 তলায় উঠতে লাগল। মে আই কাম ইন স্যার? কাম ইন। জোনাকি নিজের সার্টিফিকেট দেখতে দেখতে কেবিনে প্রবেশ করল। এমডির চেয়ারে আধারকে দেখতে পেয়ে বেশ অবাক হল জোনাকি। খানিকটা চেঁচিয়ে বলল, আপনি? আধার একটা ফাইল চেক করছিল। চোখ তুলে তাকিয়ে জোনাকিকে দেখে রাগ হল। আজকের দিনটাই খারাপ। ঘুরে ফিরে এই মেয়েটার সাথে ওর দেখা হচ্ছে আর ঝগড়া হচ্ছে। আধার দাঁতে দাঁত চেপে বলল, ইয়েস আই এম আধার রেজওয়ান, ওনার অফ এয়ার গ্রুপ। জোনাকি আর কিছু বলল না। আধার আবারও ফাইল দেখায় মনোযোগ দিল। নিজ দিকে তাকিয়েই জোনাকির দিকে হাত বাড়িয়ে দিল। জোনাকি কাপা কাপা হাতে ওর সার্টিফিকেটগুলো দিয়ে দিল আধারের কাছে। আধার বেশ ভালো করেই দেখল সার্টিফিকেটগুলো। তারপর বলল, তো মিস জোনাকি, এই চাকরিটা কেন চাই আপনার? আধারের এমন প্রশ্নে মেজাজ খারাপ হল জোনাকির। তেজি স্বরে বলল, চাকরি দিয়ে মানুষ কি করে? এরকম বাঁকা উত্তর শুনে সার্টিফিকেট থেকে চোখ সরিয়ে সামনে তাকালো আধার। দাঁড়িয়ে টেবিলে একটা থাবা মেরে বলল, কোয়েশ্চন করেছি, আনসার দিবেন, পাল্টা কোয়েশ্চন করতে বলিনি। আধার এমন রিয়্যাক্ট করায় জোনাকি ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। আধার সার্টিফিকেট জোনাকির দিয়ে এগিয়ে দিয়ে বলল, এই পোস্ট আপনার জন্য না, আপনি আসতে পারেন। মেজাজ খারাপ হয়ে গেল জোনাকির। একে তো ইন্টারভিউর জন্য ডেকে ইন্টারভিউ নিচ্ছে না, উল্টাপাল্টা প্রশ্ন করছে, রাগ দেখাচ্ছে, তার উপর আবার বলছে এই পোস্ট আপনার জন্য না। আজকের দিনটাই খারাপ জোনাকির। কোন অলক্ষণে যে এই আধার রেজওয়ানের সাথে সকাল সকাল দেখা হলো ভেবে পায় নাও। বদ রাগী রাক্ষস একটা লোক। মনে মনে আরও অনেক কিছু বলেই বকাঝকা করল আধারকে। তারপর আধারের হাত থেকে নিজের সার্টিফিকেটগুলো ছো মেরে নিয়ে বলল, আপনার মতো বদলোকের অফিসে আমিও চাকরি করব না, হুহ। কথাটা বলেই হনহনিয়ে বেরিয়ে গেল জোনাকি। আধার জোনাকির যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ের সাহস হলো কি করে আমাকে বদলোক বলার? একে তো শায়েস্তা করতেই হবে। কথাগুলো বিড়বিড় করে বলে কাউকে ফোন লাগালো। ফোন রিসিভ হতেই আধার বলল, হ্যাঁ সোহেল। একটু আগে আমার কেবিন থেকে যে মেয়েটা বেরিয়ে গেল ওকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। স্যার, মিস জোনাকি তো লিফটে উঠে গেছেন। নিচে রিসিপশনে ফোন করে জানিয়ে দাও। ওকে স্যার। খট করে লাইন কেটে দিল আধার। চেয়ারে হেলান দিয়ে বসে ভাবতে লাগল জোনাকির সাহসের কথা। লিফট থেকে বেরিয়ে অন্যমনস্ক ভাবে হাঁটছে জোনাকি। এই চাকরিটাও হলো না। খুব শীঘ্রই একটা চাকরি জোগাড় করতে হবে। পরিবারের হাল ধরতে হবে তো। বাবার পেনশনের টাকায় তো আর বেশি দিন যাবেও না। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় রিসিপশন থেকে একটা মেয়ে এসে বলল, আপনি জোনাকি? হ্যাঁ, কেন? স্যার আপনাকে ইমিডিয়েটলি উনার কেবিনে ডেকেছেন। জোনাকি ভ্রু কুঁচকে ফেলল। অস্ফুটস্বরে বলল, স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ আধার স্যার এক্ষুনি ডেকেছেন আপনাকে। উনি কিন্তু আবার লেট করা একদমই পছন্দ করেন না। কথাটা বলেই মেয়েটা চলে গেল। জোনাকি ভাবল যাবে না আর। পরমুহূর্তেই আবার ভাবল যদি চাকরিটা দেওয়ার জন্য ডাকে। ওর তো চাকরিটা দরকার। এই ভেবে জোনাকি আবারও আধারের কেবিনের যাওয়ার জন্য পা বাড়াল।
তো মিস জোনাকি চাকরিটা চাই আপনার। আধারের কথায় জোনাকি বিরক্তি চোখে তাকালো আধারের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, এটা জিজ্ঞেস করার জন্য ডেকে পাঠিয়েছেন? চাকরিটা চাই বলেই ইন্টারভিউ দিতে এসেছি। সামান্য এইটুকু কমন সেন্স নেই আপনার? আর এত বড় অফিস সামলাচ্ছেন, ভাবার বিষয়। হোয়াট ননসেন্স! কেন ডেকেছেন সরাসরি বলেন, নয়তো আমি চললাম। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। চাকরিটা হবে, তবে কিছু কন্ডিশন আছে আমার। জোনাকি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? লেইটে অফিসে ঢোকা যাবে না, ঠিক 9:30টার মধ্যে অফিস থাকা লাগবে, কাজে হেরফের চলবে না। এরকম আরও শর্ত জুড়ে দিল আধার। জোনাকি বেশ কিছুক্ষণ ভেবে বলল, আমি রাজি। আধার একটা পেপার এগিয়ে দিয়ে বলল, সাইন করুন এখানে। জোনাকি কিছু না ভেবেই সাইন করে দিল। আধার পেপারটা নিয়ে বাঁকা হেসে বলল, শো মিস জোনাকি, ইউ উইল জয়েন দ্য অফিস ফ্রম টুমরো। ইউ ক্যান গো নাও। জোনাকি সম্মতি জানিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল কেবিন থেকে। আজ ও ভীষণ খুশি, ফাইনালি একটা চাকরি জোগাড় করতে পেরেছে, এবার সব ভালো হবে। মনে মনে এসব ভেবে প্রশান্তির হাসি হাসল জোনাকি। অন্যদিকে আধার জোনাকির যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আধার রেজওয়ানের মুখে মুখে কথা বলা। আধার রেজওয়ানকে অন্ধ বলা। আধার রেজওয়ানের সাথে উঁচু গলায় কথা বলার ফল আপনি কাল থেকে হারে হারে টের পাবেন মিস জোনাকি। বি রেডি। ঠিক 9:25 অফিসে ঢুকল জোনাকি। এক প্রকার তাড়াহুড়ো করেই এসেছে। প্রথম দিনই লেট করতে চায় নাও। এমনকি কোনো দিনই লেট করতে চায় না। নয়তো আবার ওই বদমেজাজি, রাগী দা গ্রেট এ আর ধমকাবে, যা জোনাকি একদমই চায় না। সোহেলের থেকে কাজ বুঝে নিয়ে নিজের কেবিনে গিয়ে সবে মাত্র বসেছে জোনাকি। এমন সময় টেলিফোন বেজে উঠল। চমকে যায় জোনাকি। দ্রুত হাতে টেলিফোন তুলতেই ওপাশ থেকে আধার বলল, মিস জোনাকি, ফার্স্ট ডে অফিসে এসে আমার সাথে দেখা না করেই কেবিনে গিয়ে রিল্যাক্স মুডে বসে আছেন। কাম টু মাই কেবিন ইমিডিয়েটলি। ইয়েস স্যার। লাইন কেটে গেল। লোকটা দেখল কি করে ও অফিসে এসে নিজের কেবিনে বসে আছে। এই ভেবে আশেপাশে চোখ বুলাতেই দেখল আধার আর জোনাকির কেবিনের মাঝ বরাবর দেয়ালের বদলে কাঁচ দেওয়া। যার ফলে আধার নিজের কেবিনে বসেই অনায়াসে জোনাকিকে দেখতে পারছে। চোখ মুখ কুঁচকে ফেলল জোনাকি। ইতিমধ্যে আবারও টেলিফোন বেজে উঠল। জোনাকি দ্রুত পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। আধারের কেবিনের দরজা খুলে উকি দিয়ে বলল, মে আই কাম ইন স্যার? আধার ল্যাপটপ দেখতে দেখতেই বলল, কাম। জোনাকি ভিতরে এসে দাঁড়িয়েছে মিনিট 5 হবে। অথচ আধারের কিছু বলার নাম গন্ধ নেই। সে নিজের মতো ল্যাপটপ চালাতে ব্যস্ত। জোনাকি বিরক্ত হচ্ছে ভীষণ, শেষে না পেরে বলল, কেন ডেকেছিলেন? আধার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, হুইজ দ্য বস, ইউ অর মি? জোনাকি আমতা আমতা করে বলল, আপনি। আধার দাঁতে দাঁত চেপে বলল, সো হোয়াই আর ইউ আস্কিং মি? জোনাকি মাথা নিচু করে বলল, সরি স্যার। আধার আবার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, কফি নিয়ে আসুন আমার জন্য। কফি আনার কথা শুনে জোনাকি কপাল কুঁচকে ফেলল। ধীর কণ্ঠে বলল, সরি স্যার, আমি আপনার পিয়ের পোস্টে আছি। কফি আনা নেওয়ার পোস্টে আমি নিযুক্ত নই। ঠাস করে ল্যাপটপ বন্ধ করে দিল আধার। টেবিলে দুহাতের ভর দিয়ে জোনাকির দিকে ঝুঁকে বলল, পিএ মানে বুঝেন আপনি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো আমি যা বলবো তাই শুনতে হবে আপনার। নাও গো অ্যান্ড গেট দ্য কফি। জোনাকি সম্মতি জানিয়ে মাথা নিচু করে চলে গেল কেবিন থেকে। আধার চেয়ারে হেলান দিয়ে বসে জোনাকির যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমিও দেখি মিস জোনাকি, আমার অফিসে কদিন টিকতে পারেন আপনি। মিনিট 10 বাদে জোনাকি কফি নিয়ে আধারের কেবিনে আসলো।
কফির মগ এগিয়ে দিল আধারের দিকে। আধার কফির দিকে তাকিয়ে বলল, এটা ব্ল্যাক কফি। আপনি তো বলে দেননি কোন কফি। ব্ল্যাক কফি নিয়ে আসুন উইদাউট সুগার। জোনাকি বুঝতে পারল লোকটা ইচ্ছে করে ওকে দিয়ে এভাবে খাটাচ্ছে, কাল ওরকম কথা শোনানোর জন্যই লোকটা ওকে অফিসে রেখেছে হেনস্থা করার জন্য। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল জোনাকি, কেননা চাকরিটা ওর সত্যিই দরকার। জোনাকি সম্মতি জানিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল কেবিন থেকে। একগাদা ফাইলের স্তূপ নিয়ে নিজের কেবিনে বসে আছে জোনাকি। আধার ওকে এত পুরনো ফাইল ধরিয়ে দিয়েছে। অফিস টাইমের ভিতর সবগুলো ফাইলের ডিটেইলস নতুন করে নাকি চাই ওর। বসে বসে এসব ফাইল চেক করছে আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে আধারকে। ফাইল দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। একে একে সবাই কাজ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে, আর জোনাকি এখনো ফাইল দেখায় ব্যস্ত। অবশেষে 8:30 নাগাদ জোনাকির কাজ শেষ হয়। ক্লান্ত পায়ে আধারের কেবিনে প্রবেশ করল জোনাকি। আধার জোনাকিকে দেখে বলল, আম ওয়েটিং ফর ইউ। এ কটা ফাইল দেখতে এত সময় লাগে আপনার? জোনাকি কিছু না বলে মাথা নিচু করে নিল। আধার সবগুলো ফাইলে চোখ বুলিয়ে বলল, প্রথম দিন বলে ছাড় পেলেন, নেক্সট টাইম কোনো হেরফের চলবে না। টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে। নাও ইউ ক্যান গো। জোনাকি চলে যেতে নিলেই আধার বলল, ওয়েট এ মিনিট। জোনাকি আবার পেছনে ফিরে তাকায়। আধার আবার একটা ফাইল জোনাকির হাতে ধরিয়ে দিয়ে বলল, আই ওয়ান্ট দ্য ডিটেইলস অফ দিস ফাইলস টুমরো। জোনাকি মেকি হেসে বলল, ওকে স্যার। কথাটা বলেই আধারের কেবিন থেকে বেরিয়ে গেল জোনাকি। যাক বাবা, একটা মাত্র ফাইল দিয়েছে, এটা কাল ঠিক সময় মতো জমা করে দিবে ভেবে স্বস্তির শ্বাস ছাড়ল জোনাকি। ভেবেছিল আরও একগাদা ফাইল ধরিয়ে দিবে, কিন্তু না। একটু হলেও বোধহয় মায়া দয়া আছে মনে। এর মাঝে সপ্তাহ খানেক সময় কেটেছে। আধার নানান ভাবে জোনাকিকে হেনস্থা করেছে। কাজের প্রেসারে দম নিতে পারে না একদম। কাজ শেষ হতে না হতেই আবার এক গাদা কাজ ধরিয়ে দেয়। হাঁপিয়ে উঠেছে জোনাকি। ও জানে আধার ইচ্ছে করে এরকম ব্যবহার করে ওর সাথে। আজ অফিস থেকে বেরোতে বেরোতে 9টা বেজে গেছে। আজকেও প্রচুর খাটিয়েছে ওই রাগী রাক্ষসটা। একটু এদিক ওদিক হলেই অযথাই জোনাকির উপর চিৎকার চেঁচামেচি করে। হম্বিতম্বি শুরু করে দেয় একেবারে। আজকেও একগাদা ফাইল দিয়েছে, সেগুলো রাতের মধ্যে চেক করে কাল সবগুলো ফাইলের ডিটেইলস দেওয়া লাগবে আধারকে। রাস্তায় দাঁড়িয়ে আছে জোনাকি। রিকশা পাচ্ছে না এই মুহূর্তে। তাই ভাবল দাঁড়িয়ে না থেকে হাঁটা যাক, সামনে রিকশা পেলেই সেটা করে চলে যাবে। যেই ভাবা সেই কাজ। আধার গাড়ি নিয়ে বেরিয়ে দেখল জোনাকি পায়ে হেঁটে যাচ্ছে। অবাক হলো আধার। বিড়বিড় করে বলল, আশ্চর্য, এই রাতে মেয়েটা হেঁটে হেঁটে ফিরবে নাকি বাসায়। এই ভেবে গাড়ি স্টার্ট দিল। জোনাকি অনেকটা হেঁটেও কোনো রিকশা না পেয়ে রাস্তার ধারে বসে পড়ল। ক্লান্ত লাগছে বড্ড। মাথাটাও ঘুরাচ্ছে। আধার ওর সামনে গিয়ে গাড়ি থামিয়ে বলল, গাড়িতে এসে বসুন, আমি বাসায় ছেড়ে দিব। জোনাকি অবাক চোখে তাকালো আধারের দিকে। আধার কেমন দৃষ্টিতে যেন দেখছে ওকে। জোনাকিকে আগের মতোই বসে থাকতে দেখে বলল, আর ইউ ওকে? শরীর ঠিক আছে আপনার? হ্যাঁ, আপনি চলে যান, আমি যেতে পারব। সিট কোয়াইটলি ইন দ্য কার, আই উইল ড্রপ ইউ অ্যাট হোম। জোনাকি কিছু বলতে চাইলে আধার ধমকের স্বরে বলল, আই সেইড সিট ইন দ্য কার। জোনাকি আর কিছু বলার সাহস পেল না। চুপচাপ গাড়িতে উঠে বসল। আধার বলল, সিট বেল্ট লাগিয়ে বসুন। জোনাকি সিট বেল্ট নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেও ঠিকঠাকভাবে সিট বেল্ট লাগাতে সক্ষম হল না। আধার এতক্ষণ বিরক্তি চোখে জোনাকির কাজ দেখছিল। আধার জোনাকির দিকে ঝুঁকে গেলে জোনাকি একদম পিছিয়ে গাড়ির জানালার সাথে লেগে বসে বলল, কি করছেন?
আপনি এগোচ্ছেন কেন এভাবে? আধার ধমক দিয়ে বলল, জাস্ট শাট ইউর মাউথ। জোনাকি ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল। আধার জোনাকির সিট বেল্ট লাগিয়ে দিয়ে সরে আসল। অতঃপর মনোযোগ দিল গাড়ি চালানোতে। জোনাকি রাতভর ফাইল চেক করে ঘুমিয়েছে, 2 ঘন্টাও হয়নি। এর মাঝেই ফোনের রিংটোন বেজে উঠল। আচমকা কানের কাছে ফোন বেজে উঠায় লাফিয়ে উঠে বসল জোনাকি। বালিশের পাশে ফোন বাজতে দেখে বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ল। একটু হলেই জানটা বেরিয়ে যেত বোধহয়। বেশ ভয় পেয়ে গেছে। ফোন হাতে তুলে নিল ওপাশের মানুষটাকে আচ্ছা মতো ঝাড়বে বলে। জোনাকি কিছু বলে উঠার আগেই ওপাশ থেকে শক্ত পুরুষালী কণ্ঠে কেউ হুঙ্কার ছেড়ে বলল, ফোন ধরছিলেন না কেন ইডিয়ট? একটা ফোন ধরতে এত সময় লাগে আপনার? জোনাকি মেজাজ হারিয়ে ফেলল। কে ফোন করেছে না জেনে বুঝেই দ্বিগুণ তেজ নিয়ে বলল, এই কে আপনি? সাত সকালে ফোন দিয়ে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন। একে তো ওই বদমেজাজি রাগী রাক্ষস লোকটার জন্য সারারাত বসে বসে কাজ করতে হয়েছে, তার উপর আবার আপনি এখন আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেন। সামান্য কাণ্ড জ্ঞান নেই আপনার। এত সকাল সকাল কোন প্রেমালাপ করার জন্য ফোন দিয়েছেন আমায়? ফোন রাখুন, আমায় আসে ধমকাতে, সাহস কত বড়! এতক্ষণ যাবৎ দাঁতে দাঁত চেপে জোনাকির এসব কথাগুলো শুনছিল আধার। জোনাকির এসকল কথায় রেগে বাঘ হয়ে আছেও। জোনাকিকে হাতের কাছে পেলেই যেন কাঁচা চিবিয়ে খাবে। এরকম একটা লুকে আছে এই মুহূর্তে। আধার দাঁতে দাঁত চেপে বলল, 8টার মাঝে আমার বাসায় দেখতে চাই আপনাকে। সাথে ফাইলগুলোও যাতে থাকে, 8টা মানে 8টাই। 1 সেকেন্ডও এদিক ওদিকে হলে। ভয় পেয়ে গেল জোনাকি। লোকটা কি আধার? ও কি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে? আজও অবধি জোনাকির সাথে এই টোনে কেউ কথা বলেনি। একমাত্র আধার রেজওয়ানি জোনাকিরর সাথে এরকম টোনে কথা বলে। জোনাকি আমতা আমতা করে বলল, কে বলছেন? আধার রেজওয়ান। কেঁপে উঠল জোনাকি। উনার কাছেই উনার নিন্দে করে গেল জোনাকি। এবার কি হবে ওর? জোনাকি কাপা স্বরে বলল, সরি স্যার, আমি আসলে 8 AM মাথায় থাকে যেন। কথাটা বলে আধার লাইন কাটতে গেলেই জোনাকি দ্রুত বলল, 1 মিনিট স্যার, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমি তো আপনাকে নাম্বার এত বড় একটা কোম্পানি চালাই। আর তাছাড়া আপনি আমার অফিসে চাকরি করেন মিস জোনাকি, আপনার নাম্বার পাওয়া এতটাও টাফ ব্যাপার না। কথাটা বলেই খট করে লাইন কেটে দিল আধার। জোনাকি ভাবতে বসল আধার কি করে পেল ওর নাম্বার। পরমুহূর্তে মনে পড়ল অফিসে চাকরির জন্য অ্যাপ্লাই করার সময় পেপারে নিজের নাম্বারটাও দিয়েছে, আর ওরা তো ওকে নাম্বারে ফোন করেই ডেকেছিল ইন্টারভিউর জন্য। এআর গ্রুপে কাজ করেও। আর এই কোম্পানির সকল এমপ্লয়ীদের ডিটেইলসই আছে আধার রেজওয়ানের কাছে। সুতরাং নাম্বার পাওয়াটা কোনো ব্যাপারই না। একদম ইজি এটা। নিজের বোকামির কথা ভেবে নিজের উপরই বেশ রেগে গেল জোনাকি। দ্রুত রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো জোনাকি। জোনাকিকে তাড়াহুড়ো করে বেরোতে দেখে জল এসে বলল, এত সকালে কোথায় যাচ্ছিস তাড়াহুড়ো করে? আপুই, আধার স্যারের বাড়ি যেতে হবে এই ফাইলগুলো দিতে। হাতে সময় নেই একদম। আমি আসছি। মাকে বলে দিস। জল আর কিছু বলে উঠার আগেই জোনাকি বাসা থেকে বেরিয়ে গেল। এই মেয়েটার না সব কিছুতে বড্ড তাড়াহুড়ো। জোনাকির মা ওর বাবাকে ধরে এনে সোফায় বসালো। জলকে বলল, জোনাকি কোথায় গেল এভাবে তাড়াহুড়ো করে? ওর অফিসের এমডির বাড়িতে। কি ইম্পর্টেন্স ফাইল নাকি ছিল ওর কাছে, সেগুলো দিতেই। নাস্তা করে গেল না মেয়েটা? জল 2 কাপ চা ওর বাবা মাকে দিয়ে বলল, তোমার মেয়ে কোনো কথা শুনলে তো? ব্যালকনিতে রাখা ফুলের টবগুলোতে পানি দিচ্ছিল জল। জলের হাত ফসকে পানির মগটা নিচে পড়ে যায়। জল দ্রুত রেলিং ধরে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকতেই দেখল নিচে একটা ছেলে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল।
পানিগুলো ছেলেটার উপর পড়ায় ছেলেটা ভিজে যায় অনেকটা। ফোন কান থেকে নামিয়ে বলল, হোয়াট রাবিশ। কথাটা বলে উপরে তাকাতেই দেখতে পেল জল দুহাতে নিজের মুখ আটকে দাঁড়িয়ে আছে। ভয়ার্ত চোখ, ঘন ঘন চোখের পলক ফেলছে জল। এক মুহূর্তের জন্য থমকে গেল ছেলেটা, জল মুখ থেকে হাত সরিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, সরি, আমি আসলে ইচ্ছে করে করিনি। ছেলেটা কিছু বলার আগেই পাশ থেকে একজন লোক বলল, মিস্টার স্বচ্ছ। জলের দিক থেকে চোখ সরিয়ে নিল স্বচ্ছ। লোকটার দিকে তাকিয়ে বলল, ইয়েস, সরি অপেক্ষা করানোর জন্য। এই যে আপনার ফাইলটা। থ্যাংক ইউ মিস্টার মেহতা। এ কি, আপনি তো একেবারে ভিজে গেছেন, এভাবে ভিজলেন কি করে? স্বচ্ছ আরেকবার তাকালো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা জলের দিকে। জল অবশ্য তখন ব্যস্ত পাখিকে খাবার খাওয়াতে। স্বচ্ছ চোখ সরিয়ে নিয়ে বলল, এক্সিডেন্টলি ভিজে গেছি। আচ্ছা আসছি মিস্টার মেহতা, আমি ভাইয়ার সাথে কথা বলে প্রজেক্টের ব্যাপারে কনফার্ম করব আপনাকে। বিশাল বড় দোতলা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়ালো জোনাকি। অফিস থেকে আধার রেজওয়ানের বাসার অ্যাড্রেস নিয়ে তারপর এসেছে এখানে। দরজার একপাশে ডোরবেল এর উপরে বাসার নেমপ্লেটে স্বপ্ননীর লিখা। নামটার উপর একবার হাত বুলিয়ে দিল জোনাকি। মুচকি হেসে বিড়বিড় করে বলল, স্বপ্ননীর, বেশ সুন্দর তো নামটা। জোনাকি ডোরবেল বাজাতে নিচ্ছিল এমন সময় কেউ একজন দরজা খুলে বেরিয়ে এলো। জোনাকি লোকটাকে ভালো করে লক্ষ্য করল। দেখে মনে হচ্ছে এ বাসাতেই থাকে। হেল্পিং হ্যান্ড হতে পারে। লোকটা জোনাকিকে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, ক্যাডা আপনে, কারে চাই? আধার স্যার বাড়িতে আছেন চাচা। আমি উনার অফিস থেকে এসেছি। লোকটা কিছু বলার আগেই ভিতর থেকে একজন মেয়েলি কণ্ঠে বলল, আফজাল চাচা, কে এসেছে? কথাটা বলতে বলতেই একটা ফর্সা করে লম্বা মেয়ে এসে দাঁড়ালো আফজালের পাশে। আফজাল বলল, আধার বাবার অফিস থেকে আইছে মামনি। মেয়েটা একগাল হেসে বলল, আচ্ছা তুমি বাজারে যাও, আমি ওকে ভাইয়ের ঘরটা দেখিয়ে দিব। আফজাল সম্মতি জানিয়ে চলে গেল। মেয়েটা জোনাকিকে ভিতরে আসতে বলল। জোনাকি গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে থ হয়ে গেল। বাইরে থেকে বাসাটা যত সুন্দর, ভিতরে তার থেকেও অনেক বেশি সুন্দর। মেয়েটা জোনাকিকে সোফায় বসিয়ে বলল, আমি নিশি, তোমার বসো। আধার রেজওয়ান ওর বড় বোন। তোমার নাম কি? জোনাকি। নিশি একগাল হেসে বলল, বাহ, তোমার মতো তোমার নামটাও বেশ সুন্দর। তুমি কি ভয় পাচ্ছ? না, আসলে একটু নার্ভাস আপু। ভাইকে ভয় পাও? সারাক্ষণ তো রেগে বোম হয়েই থাকে উনি। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে। জোনাকির এহেন কথা শুনে নিশি শব্দ করে হাসল। নিশির হাসি দেখে জোনাকি মুচকি হাসল। হঠাৎই দেয়াল ঘড়ির দিকে চোখ গেল জোনাকির। 8টা পেরিয়ে গেছে। জোনাকি একলাফে দাঁড়িয়ে গিয়ে বলল, আল্লাহ, 8টা 2 বাজে। স্যার আমাকে ঠিক 8টায় ফাইলগুলো দিতে বলেছিল। ভয় পেও না, 2 মিনিট এদিক ওদিক হলে কিচ্ছু হবে না। উপরে বাম দিকের 3 নাম্বার ঘরটাই ভাইয়ের। তুমি গিয়ে ফাইল দিয়ে আসো। জোনাকি সম্মতি জানিয়ে উঠে পড়ল। এক প্রকার দৌড়ে গেল আধারের ঘরে দিকে। নিশি হাসল। ওর ভাইটাও না সবার সাথেই রাগ দেখায়। নিশ্চয় বলেছে 8টার এদিক ওদিক হলে খবর আছে, তাই তো মেয়েটা এরকম ভয় পেয়ে আছে। জোনাকি দরজায় টোকা দিয়ে বলল, আসবো স্যার। কাম। জোনাকি গিয়ে দেখল আধার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। জোনাকি ফাইলগুলো এগিয়ে দিল আধার এর দিকে। আধার ফাইলগুলো নিয়ে বলল, ইউ আর 2 মিনিট লেট। আসলে স্যার নিচে নিশি ম্যামের সাথে কথা বলতে বলতে। ইটস নট মাই কনসার্ন। পানিশমেন্ট তো পেতেই হবে মিস জোনাকি। জোনাকি মাথা নিচু করে নিল। আধার ফাইল চেক করতে করতে বলল,
আজ অফিসে না আমার বাসায় ডিউটি করবেন আপনি? আধারের কথায় কপাল কুঁচকে ফেলল জোনাকি। বিস্ময় নিয়ে বলল, মানে? মানে খুব সহজ, আমি আজ অফিস যাচ্ছি না। আপনি এখানে আমার সামনে বসে অফিসের কাজ করবেন। কিছু পেন্ডিং জমা হয়ে আছে, সেগুলো টাইপ করে প্রিন্ট আউট করবেন। কথাটা বলে আধার ল্যাপটপ এগিয়ে দিয়ে পেন্ডিংগুলো বুঝিয়ে দিল। জোনাকি ভেবেছিল দুই একটা পেন্ডিং জমা থাকতে পারে, কিন্তু এখানে তো অসংখ্য পেন্ডিং জমা হয়ে আছে। এতগুলো পেন্ডিং একা হাতে টাইপিং করে প্রিন্ট আউট করতে গেলে রাত হয়ে যাবে। কি করে করবে এসব? জোনাকি আমতা আমতা করে বলল, কিন্তু স্যার এখানে তো অনেক। নো সাউন্ড, কাজটা আপনাকেই করতে হবে। আফটার অল ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দিস ইজ অল ইউ হ্যাভ টু ডু। এতগুলো পেন্ডিং আমি একা কি করে করব স্যার? সবে তো শুরু, পিকচার আভি বাকি হ্যায় মিস জোনাকি। কথাটা বলেই বেরিয়ে গেল আধার। মাথায় হাত দিয়ে বসে পড়ল জোনাকি। কোন অলক্ষণে যে এই আধার রেজওয়ানের কোম্পানিতেই ওর চাকরিটা হলো। ও কালই রেজিগনেশন লেটার পাঠিয়ে দিবে। মনে মনে ঠিক করে কাজে মন দিল জোনাকি। আধারকে ব্রেকফাস্টের জন্য ডাকতে ওর ঘরে এলো নিশি। এসেই দেখল জোনাকি খুব মন দিয়ে টাইপ করে যাচ্ছে। নিশি এগিয়ে গিয়ে বিছানার এক কোণে বসে বলল, তুমি ভাইয়ের ঘরে বসে কাজ করছো, আর আমি ভেবেছিলাম চলে গেছো বোধহয়। যাওয়ারই তো কথা ছিল ম্যাম, কিন্তু স্যার একগাদা পেন্ডিং ধরিয়ে দিয়ে বলল টাইপিং করে প্রিন্ট আউট করতে। এতগুলো পেন্ডিং আমার মতো মেয়ে একা শেষ করতে পারে বলুন? নিশি চোখ ছোট ছোট করে বলল, এ তো ভারী অন্যায় ভাই, তোমাকে এতগুলো কাজ ধরিয়ে দিয়ে মোটেও ঠিক করেনি। ওকে বকে দিব আমি। না না ম্যাম, একদম না। পরে আধার স্যার আবার রেগে বোম হয়ে আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। জোনাকির কথা বলার ভঙ্গি দেখে নিশি শব্দ করে হেসে দিল। জোনাকি কাজে মন দিল। নিশি হাসি থামিয়ে বলল, তুমি আমাকে ম্যাম না বলে আপু ডাকতে পারো। জোনাকি সম্মতি জানালো। এমন সময় ওদের বাসায় কাজ করে রেহানা ও এলো সেখানে। নিশিকে বলল, নিশি আপা দাদিজান নাস্তার জন্য ডাকছে, তুমি যাও আমি আসছি। রেহানা মাথা নেড়ে চলে গেল। নিশি জোনাকির হাত ধরে বলল, পরে কাজ করবে, এখন নাস্তা করবে আমাদের সাথে চলো। না না নিশিপু, আমি অনেক সকালে এসেছো, অত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি, এবার চলো তো। জোনাকির কোনো কথা না শুনেই নিশি ওকে নিয়ে ডাইনিংয়ে চলে গেল। ডাইনিংয়ে গিয়ে নিশি সকলের সাথে জোনাকির পরিচয় করিয়ে দিল। আধার আর নিশি আপন ভাই বোন। ওদের মা বাবা বেঁচে নেই। ওরা দুজন বাদে এ বাড়িতে আরও 5 জন মানুষ আছে। আধারের দাদু আমিনা বেগম এবং কাকা কাকিমা শাহাদাত রেজওয়ান এবং উনার স্ত্রী রাজিয়া এবং তাদের একমাত্র ছেলে স্বচ্ছ রেজওয়ান এবং আধারের ফুপ্পির ছেলে রিশাদ। এত বড় বাড়িতে মাত্র 7 জন লোক থাকে ভেবে অবাক হল জোনাকি। সবার সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো জোনাকির। তবে আধারের কাকিমা জোনাকিকে ঠিক একটা পছন্দ করেনি, যা উনার চোখমুখ দেখে স্পষ্ট। একসাথে সকলে নাস্তা শুরু করেছে। এমন সময় আধার এসে চেয়ার টেনে বসল। জোনাকিকে এখানে দেখে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কাজ রেখে এখানে কি করছেন? আধারের ধমকে জোনাকি ভয় পেয়ে উঠে দাঁড়াল। আধারের দাদু আমিনা বেগম জোনাকিকে বসতে বলে আধারকে বলল, এসব কি হচ্ছে আধার? এমন ব্যবহার করছো কেন মেয়েটার সাথে? উনাকে এখানে কাজের জন্য আসতে বলা হয়েছে দাদু। নিশি রাগান্বিত কণ্ঠে বলল, তুই না দিনে দিনে কেমন জানি হয়ে যাচ্ছিস ভাই। ও এখানে আসতে চায়নি, আমিই জোরে করে এনেছি। আধার খেতে খেতে বলল, নাস্তা শেষ করে দ্রুত কাজে হাত লাগান। জোনাকি সম্মতি জানালো। আধার নাস্তা শেষ করে চলে গেল। জোনাকিও দ্রুত নাস্তা শেষ করে দৌড়ে আধারের ঘরে চলে গেল। হঠাৎই পা স্লিপ করে পড়ে যেতে নিলেই আধার দুহাতে আগলে নেয়। ভয় চোখ বন্ধ করে আছে জোনাকি।
নিজেকে সামলে নিয়ে দ্রুত আধারের থেকে সরে দাঁড়ায়, আমতা আমতা করে বলল, সরি স্যার, আসলে দেখে শুনেও চলতে পারেন না নাকি? ছেলে দেখলেই গায়ে পড়ার স্বভাব। অবশ্য আপনাদের মতো মেয়েরা বড় ঘরের ছেলে দেখলে গায়ে তো পড়বেই। আমি ইচ্ছে করে কাজ শেষ করুন এক্ষুনি। ধমকের স্বরে কথাটা বলে আধার ফাইল নিয়ে বসল। জোনাকির চোখ দিয়ে অশ্রু ঝরছিল। চোখের জল মুছে আবারও টাইপিংয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু চোখের জল বাঁধ মানছে না। জোনাকিকে কাঁদতে দেখে আধার থমকে গেল। মেয়েটাকে কি বেশি হার্ট করছে ও? ঘুরে ফিরে জোনাকির দিকে গিয়েই দৃষ্টি আটকাচ্ছে আধারের। জোনাকি কিছুক্ষণ বাদেই বা হাতের উল্টোপিঠ দিয়ে চোখের জল মুছছে। বিষয়টা খারাপ লাগলো আধারের কাছে। ওর সাথে সামান্য উঁচু গলায় কথা বলার জন্য কম কাজের প্রেসারে রাখেনি তো মেয়েটাকে। ইচ্ছে করে অপ্রয়োজনীয় কাজগুলো জোনাকিকে দিয়ে করাচ্ছে শুধুমাত্র আধারের সাথে উঁচু স্বরে কথা বলার জন্য। আধারের কেন জানি মনে হচ্ছে ও এসব ঠিক করছে না, অন্যায় করছে মেয়েটার সাথে। উঠে দাঁড়ালো আধার, হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। 8টা নাগাদ জোনাকি কাজ শেষ করে স্বস্তির শ্বাস নিল। চলেই যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে আবারও বসে পড়ল টাইপিং মেশিনের সামনে। রেজিগনেশন লেটার টাইপ করে প্রিন্ট আউট করে নিল। আধার ঘরে নেই। সকালে বের হয়ে যাওয়ার পর দুপুরের দিকে এসে শাওয়ার নিয়ে আবারও চলে যায়। জোনাকি নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নেমে এলো। নিশির সাথে দেখা হলে জোনাকি জিজ্ঞেস করল, স্যার কোথায়? ভাই, ও তো পুল সাইডে আছে। কোনো দরকার? দাঁড়াও, ডেকে দিচ্ছি আমি। না না, তার দরকার নেই। আপনি আমাকে দেখিয়ে দিন, আমি চলে যাচ্ছি। নিশি জোনাকিকে পুল সাইড দেখিয়ে দিয়ে আমিনা বেগমের ঘরে চলে গেল। জোনাকি পুল সাইডে গিয়ে দেখল আধার ফুলের গাছগুলোতে পানি দিচ্ছে। এই লোকটাকে এখন দেখলে কে বলবে এই মানুষটা রাগজটা নির্দয় একজন মানুষ। জোনাকি আধারের সামনে গিয়ে দাঁড়াল। আধার অপলক কিছুক্ষণ জোনাকির দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কাজ শেষ? জোনাকি মাথা নেড়ে সম্মতি জানাল। আধার আগের মতোই গম্ভীর গলায় বলল, তাহলে আসতে পারেন এখন। জোনাকি রেজিগনেশন লেটারটা আধারের দিকে এগিয়ে দিতেই আধার ভ্রু কুঁচকে তাকাল। জোনাকি আমতা আমতা করে বলল, আমার রেজিগনেশন লেটার এটা, আমি আর আপনার অফিসে কাজ করব না। জোনাকির কথায় চোয়াল শক্ত হয়ে এলো আধারের। দাঁতে দাঁত চেপে বলল, রিজন? অফিসের শুরুর দিন থেকে দেখে আসছি আপনি আমাকে একদমই পছন্দ করেন না। আপনার সাথে উঁচু স্বরে কথা বলার জন্যই আমাকে আপনার পায়ের তলায় রাখার জন্য এই চাকরিটা দিয়েছেন। নয়তো প্রথমে তো বেরি করে দিয়েছিলেন। তবুও চাকরিটা আমার প্রয়োজন ছিল বলে আমি করতে চেয়েছি। কিন্তু আপনি আমাকে মানুষ বলে মনেই করেননি। একের পর এক অপ্রয়োজনীয় পেন্ডিং টাইপিং করে প্রিন্ট আউট করিয়েছেন আমাকে দিয়ে। বহু বছর আগের অপ্রয়োজনীয় ফাইল নতুন করে চেক করিয়েছেন আমায় দিয়ে, অথচ সেগুলো কোনো কাজেই লাগবে না। আর সব থেকে বড় কথা, আজ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন আপনি। এরপরেও আপনার অফিসে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই। অন্য কোথাও কাজ করব, তবুও আপনার অফিসে আর একদিনও নয়। আমারও সেলফ রেসপেক্ট আছে। তাই এই চাকরিটা আর করছি না আমি। আধার রেজিগনেশন লেটারটা হাতে নিয়ে মুচড়ে ছুঁড়ে মারল। জোনাকি ভয়ে ভয়ে বলল, দেখুন, ওটা ফেলে দিলেই হলো না। আমি কাজ করব না যখন বলেছি তাহলে করব না। কথাটা বলে জোনাকি চলে যেতে নিলেই আধার জোনাকির হাত চেপে ধরে। একটানে নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ আপনি বলেছেন আমি শুনেছি। এইবার আমি বলবো আপনি শুনবেন। আমার অফিসে জয়েন করার আগে আপনি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলেন। আর সেখানে স্পষ্ট লেখা ছিল 1 বছরের আগে কাজ ছাড়তে পারবেন না আপনি। যদি রিজাইন করেন তো সেক্ষেত্রে আমি আইনি পদক্ষেপ নেব।
আধারের কথায় জোনাকি ছলছলে চোখে তাকাল। সেদিকে আধারের কোনো ভ্রুক্ষেপ নেই। অতঃপর জোনাকির কোনো কথা না শুনেই গটগট করে সেখান থেকে চলে যায় সে। জোনাকি বেশ কিছুক্ষণ সেখানে একইভাবে দাঁড়িয়ে থেকে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। 8:30টার মতো বাজে। এলোমেলো পায়ে রাস্তায় হাঁটছে জোনাকি। ওর সবকিছু অসহ্য লাগছে, বিশেষ করে এই আধার রেজওয়ান নামের মানুষটাকে। ওর জীবনটা তেজপাতা বানিয়ে ফেলছে একেবারে। একটা বছর যে কবে শেষ হবে। আপুই খেতে দে তাড়াতাড়ি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। খাবার টেবিলে বসে উক্ত কথাটি বলল জোনাকি। জল দ্রুত হাতে কিচেনে খাবার গরম করে প্লেটে সাজাতে সাজাতেই বলল, এই তো হয়ে গেছে, আর একটু। জোনাকি টেবিলে কুনোইয়ে ভর দিয়ে গালে হাত রেখে বসে আছে। ঘড়ির কাঁটায় বিকাল 4:09। জল 2 প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে এনে রাখল টেবিলে। 2 প্লেটে খাবার দেখে জোনাকি ভ্রু কুঁচকে বলল, আপুই তুই আজও না খেয়ে বসে আছিস? জল চেয়ার টেনে বসে মুচকি হেসে বলল, অফিস জয়েন করেছিস পর থেকে তো আর একসঙ্গে দুপুরের খাবারটা খাওয়া হয় না। বৃহস্পতিবার আর শুক্রবার দুটো দিন যেহেতু একসাথে খাওয়ার সময় থাকে, তাহলে কেন সেই সময়টা হাতছাড়া করব? এ ব্যাপারে আর কিছু বলল না জোনাকি। ও জানে এ বিষয়ে যতই বারণ করা হোক জল সে বারণ শুনবে না। জোনাকি খাবার প্লেট টেনে নিজের সামনে নিয়ে বলল, আমার ফেভারিট চিংড়ি ভুনা। বাহ, আজকের খাবারটা একদম জমে যাবে। নিজের কেবিনে অলস ভঙ্গিতে বসে আছে জোনাকি। আধারের বাড়িতে সেদিনকার সেই ঘটনার আজকে 17 দিন চলে। সেদিনের পর থেকে আধার আর কোনরূপ বাজে ব্যবহার করেনি, আর একগাদা কাজ বা ফাইল দিয়েও বসিয়ে রাখেনি। পর্যাপ্ত পরিমাণের কাজই দেয় জোনাকিকে। এই যে এখন যেমন কাজ নেই তাই চুপচাপ বসে আছে। আবার যখন আধারের ডাক পড়বে তখনই হুড়মুড়িয়ে তার কেবিনে যেতে হবে। এভাবেই চলছে সবকিছু। জোনাকি আসব। মাথা তুলে দরজার দিকে তাকায় জোনাকি। নিলয় দাঁড়িয়ে আছে। ও এই অফিসেই কাজ করে। জোনাকির সাথে মোটামুটি ভালোই সম্পর্ক। জোনাকি একগাল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন না। নিলয় হেসে কেবিনে প্রবেশ করে। চেয়ার টেনে বসে বলে, ঝিমাচ্ছ যে? কাজবাজ নেই কোনো? চা কফি কিছু দিতে বলি? চা হলে মন্দ হয় না। নিলয় একজন স্টাফকে ডেকে 2 কাপ চা দিয়ে যেতে বলল। চা দিয়ে যেতেই শুরু হলো দুজনের টুকটাক আড্ডা। আড্ডার ফাঁকে নিলয় ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে দেখছে জোনাকিকে। জোনাকির সেদিকে কোনো হেলদোল নেই। ও নিজের মতো চা খাচ্ছে আর নিলয়ের কথা শুনছে। মাঝে প্রয়োজন পড়লে হু হা করছে। এতক্ষণে সবকিছুই নিজের কেবিন থেকে দেখছিল আধার। এবারে আর নিতে পারল না। সাথে সাথেই ফোন করল। জোনাকি ফোন তুলতেই আধার দাঁতে দাঁত চেপে বলল, মিস জোনাকি, এটা আপনাদের আড্ডার জায়গা না। আড্ডা দিতে হলে আমার অফিস থেকে বেরিয়ে তারপর দিন কাজের এখানে কাজ বাদ দিয়ে এরকম হাসি আড্ডা চলবে না। জোনাকি মিনমিন করে বলল, আমার তো আপাতত কোনো কাজ নেই স্যার, কি করব আমি? এক্ষুনি আমার কেবিনে আসুন, 1 সেকেন্ডও যাতে লেট না হয়। কথাটা বলেই খট করে লাইন কেটে দেয় আধার। জোনাকি হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সাথে পরে কথা হবে, স্যার ডেকেছেন আমাকে। কথাটা বলেই একরকম ছুটে গেল সে। জোনাকি যেতেই আধার বলল, বসুন। ভয়ে ভয়ে বসল জোনাকি। আধার 2টা ফাইল এগিয়ে দিয়ে বলল, এই দুটো এখানে বসেই চেক করে দেখাবেন আমাকে। জোনাকি মাথা নাড়িয়ে ফাইল দেখায় মনোযোগ দেয়। আধার চেয়ারে হেলান দিয়ে সেদিকে খানিকটা সময় তাকিয়ে থেকে উঠে যায়। তারপর নিজেই 2 মগ কফি বানিয়ে একটা জোনাকির সামনে রাখে। জোনাকি অপ্রস্তুত ভাবে তাকায়। এরকম কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কল্পনাও করেনি আধার রেজওয়ান কখনো নিজে কফি বানিয়ে ওর দিকে বাড়িয়ে দিবে। আধার থমথমে গলায় বলল,
ফাইল দেখতে দেখতেই কফিটা শেষ করুন, তাহলে আর ঝিমুনি ভাবটা থাকবে না। ফলে ফাইল দেখাতেও কোনো ভুল হবে না। কথাটা বলেই সে নিজের মগ নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। মনোযোগ সহকারে দৃষ্টি রাখে ঢাকার ব্যস্ত নগরীর দিকে। জোনাকি কিছুক্ষণ কফির দিকে তাকিয়ে রইল। লোকটা নিজে ব্ল্যাক কফি চিনি ছাড়া খেলেও ওর জন্য দুধ চিনি সহকারেই কফিটা বানিয়েছে। অতঃপর এক চুমুক কফি নিতেই বুঝল, না লোকটা মুখে তেতো তেতো কথা বললেও কফিটা বেশ ভালোই বানায়। হসপিটাল থেকে সবেই বেরিয়েছেন রাজিয়া। তার খুব কাছের বান্ধবী হসপিটালে ভর্তি, তাকে দেখতেই এসেছিলেন রাজিয়া। এখন বাসায় ফিরবেন। হসপিটাল থেকে বেরিয়ে বেশ কবার ড্রাইভারকে কল করলেন। শেষবার ড্রাইভার কল তুলে বলল, ম্যাডাম, আমি স্বচ্ছ ভাইকে ফোন করে বলছি আপনাকে নিয়ে আসতে। গাড়ি নষ্ট হয়ে গেছে, গ্যারেজে আছি আমি, ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে। তার প্রয়োজন নেই, আমি ট্যাক্সি ডেকে চলে যাচ্ছি। লাইন কেটে দিল রাজিয়া। তিনি জানেন স্বচ্ছ এই মুহূর্তে নতুন একটা প্রজেক্ট নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে, তাই আর ছেলের ঝামেলা বাড়াতে চাইলেন না তিনি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ট্যাক্সি না পেয়ে এবার উনি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। এক কিনার দিয়েই হাঁটছিলেন তিনি, হুট করেই একজনের সাথে ধাক্কা লেগে কিছুটা রাস্তায় চলে যান। সেই মুহূর্তেই একটা বাস ধেয়ে আসে এদিকে। আচমকা হতবিহ্বল হয়ে চেয়ে রইলেন তিনি। হঠাৎই কেউ একজন উনার হাত ধরে টেনে সরিয়ে আনেন। রাজিয়া বেঁচে গেলেও সেই ব্যক্তিটি একটা রিকশার সাথে বাড়ি খেয়ে তার কনুইটা বিচ্ছিরিভাবে কেটে যায়। রাজিয়া দ্রুত পায়ে মেয়েটিকে ধরে এক সাইডে নিয়ে আসে। মেয়েটির কনুই থেকে রক্ত বেরোচ্ছে ততক্ষণে। রাজিয়া ব্যস্ত কণ্ঠে বলে, ইস, আমাকে বাঁচাতে গিয়ে তুমি রক্তাক্ত হলে। নাম কি তোমার মা? মেয়েটা একবার নিজের কেটে যাওয়া কনুইয়ের দিকে তাকিয়ে বলল, জি জল, আমার নাম জল। রক্ত এভাবে থামবে না মনে হচ্ছে, পাশেই হসপিটাল, চলো আমার সাথে। জল যেতে না চাইলেও রাজিয়া ওকে এক প্রকার জোর করেই হসপিটালে নিয়ে যায়। সেখানে কনুই ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করালো। ততক্ষণে স্বচ্ছ চলে এসেছে সেখানে। রাজিয়া নিজেই ফোন করে ছেলেকে ডেকেছেন, মেয়েটাকে বাসায় পৌঁছে দিতে হবে। ট্যাক্সির জন্য কতক্ষণ আর অপেক্ষা করবে? তাই ডেকে নিলেন ছেলেকে। স্বচ্ছ হন্তদন্ত হয়ে ছুটে রাজিয়ার সামনে দাঁড়িয়ে তার দুই বাহু চেপে ধরে বলল, তুমি ঠিক আছো মা? তোমার লাগেনি তো কোথাও? আমার কিচ্ছু হয়নি বাবা, আমার জন্য জলের কনুইটা বিচ্ছিরিভাবে কেটে গিয়েছে। স্বচ্ছ জলের দিকে তাকাতেই থমকাল। এটা তো সেই মেয়েটা যে ওকে ভুলবশত ভিজিয়ে দিয়েছিল। জলও বেশ অবাকই হয়েছে স্বচ্ছকে দেখে। সেদিনের ঘটনার জন্য লজ্জায় মাথা নোয়ালো সে। স্বচ্ছ জলের সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জল, আমার মায়ের জীবন বাঁচানোর জন্য। অবশ্য ধন্যবাদেও এটা কম হয়ে যায়। আর আমরা সত্যিই খুব দুঃখিত, আমাদের জন্য আপনার হাত কেটে গেছে। জল ধীর স্বরে জবাব দেয়, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, একজন মানুষ হিসেবে একজন মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছি, জাস্ট এতটুকুই। স্বচ্ছ আর কিছু বলল না। রাজিয়া জলকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বসো মা, আমি চলে যেতে পারবো আন্টি। সমস্যা হবে না কোনো? আহা বসো না, তোমাকে এভাবে একা ছাড়তে পারি না আমি। তার উপর আমার জন্যই তোমার এই অবস্থা। অজ্ঞতা গাড়িতে বসতেই হলো জলের। পাশে রাজিয়াও বসেছে। স্বচ্ছ সিটবেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। রাজিয়া জলের পরিবার সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জিজ্ঞেস করছে। জলও হাসিমুখে উত্তর দিচ্ছে সবকিছুর। সেই হাসিমাখা মুখটাকেই লুকিয়ে চুরিয়ে বারবার লুকিং গ্লাসে দেখছে স্বচ্ছ। রাত ৮টা বাজে। অফিসের সব কাজ শেষ। কেবিনের সবকিছু গোছগাছ করে বেরোতে জোনাকির সামান্য দেরি হয়ে গেল। লিফটের কাছে এসে দেখল দরজা বন্ধ হয়ে আসছে।
হুড়মুড়িয়ে লিফটে ঢুকেই একজনের শক্তপোক্ত বুকের সাথে বেশ জোরে সোরেই একটা ধাক্কা খেল জোনাকি। ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। ধাক্কা খেয়ে আবার পেছনে লিফটের দরজার সাথে বাড়ি খেতে গেলেই আধার জোনাকির বাহু চেপে ধরে। জোনাকি ভয়ে চোখ বন্ধ করে আছে। পিটপিট করে চোখ খুলতেই দেখে আধারের মুখটা। শেষ পর্যন্ত এই লোকটার সাথেই ধাক্কা খেতে হলো ওর। এখন নিশ্চয়ই কয়েকটা কড়া কড়া কথা শুনিও দিবে। এই ভেবে জোনাকি নিজেকে প্রস্তুত করে নিল কথাগুলো হজম করতে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আধার কিছুই বলল না। জোনাকির বাহু ধরে টেনে সোজাভাবে দাঁড় করিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম যেন আপনাকে এভাবে ছোটাছুটি করতে না দেখি আমি। আপনি এখন আর বাচ্চা নন, সবকিছুতে এত হুড়োহুড়ি কেন আপনার? জোনাকি মাথা নিচু করে বলল, সরি স্যার, আর এমন হবে না। তারপর পিনপতন নীরবতা। লিফটে এই মুহূর্তে ওরা দুজন ছাড়া আর কেউই নেই। নিচতলায় এসে লিফট থামতেই আধার হনহনিয়ে বেরিয়ে চলে গেল। এবার আর জোনাকি বের হবার জন্য তাড়াহুড়ো করেনি, ধীরে সুস্থেই বেরিয়েছে। পাছে লোকটা যদি আবার কিছু বলে, যদি ধমকায় সেই ভয়। জলের হাতে ব্যান্ডেজ দেখে জলের মা জাহানারা আঁতকে উঠল। জলকে ধরে এনে সোফায় বসিয়ে তিনি একের পর এক প্রশ্ন করছেন। বাবা আনিসুজ্জামানও বেশ চিন্তিত মেয়েকে এভাবে দেখে। জল ওর বাবা মাকে শান্ত করে সবটা বুঝিয়ে বলল। আনিসুজ্জামান বলল, এরপর থেকে সাবধানে চলাফেরা করবে। আল্লাহ সহায় ছিলেন বলে ওই ভদ্রমহিলা আর তোমার কিছু হয়নি। জল সম্মতি জানিয়ে বলল, চিন্তা করো না, দুদিনেই ক্ষত শুকিয়ে যাবে, আমি ঘরে যাচ্ছি। জোনাকির ফাইল দেখা শেষ। আধার তখনও কফির খালি মগটা হাতেই জানালার ধারে দাঁড়িয়ে আছে। জোনাকি দাঁড়িয়ে কাপা স্বরে বলল, ফাইল চেক করা শেষ, সবকিছু ঠিকঠাক আছে স্যার। বাইরের দিকে নজর রেখেই আধার ছোট্ট করে জবাব দিল, গুড। আমি তাহলে আসছি। কথাটা বলে জোনাকি বের হতে গেলেই আধার থমথমে গলায় বলল, যেতে বলিনি, চুপচাপ বসে থাকুন আপনি। জোনাকি আমতা আমতা করে বলে, কিন্তু কোনো কাজ। আধার ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে তাকাতেই জোনাকি দ্রুত বসে পড়ল। আধার আগের ন্যায় বাইরের দিকেই দৃষ্টি তাক করে। জোনাকি টেবিলে মাথা রেখে আপন মনে বিড়বিড় করতে থাকে। প্রায় মিনিট 10 পরে আধার এদিকে ঘুরে। জোনাকিকে টেবিলে মাথা রেখে ঘুমাতে দেখে ভ্রু কুঁচকে আসে ওর। এভাবে এত দ্রুত কারো ঘুম আসে? জানা ছিল না তো। মেয়েটা বোধহয় নিজেই ভাবেনি এভাবে ঘুমিয়ে পড়বেও। আধার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জোনাকির পাশের চেয়ারটা টেনে ওর সামনে বসে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ছিমছাম গর্ণের সাদামাটা দেখতে একটা মেয়ে। মুখে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। নেই কোনো সাজগোজের চিহ্ন। গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। ছোট ছোট কাটা চুলগুলো কপাল আর সারা মুখে এসে লেপ্টে আছে। অতি সাধারণ একটা মেয়ে, অথচ চোখমুখে মায়া যেন উপচে পড়ছে। স্নিগ্ধ সুন্দর লাগছে। হঠাৎই একটা নিষিদ্ধ ইচ্ছে জাগলো আধারের মনে। কেন জাগলো ও জানে না। তবে মনে হচ্ছে চোখ মুখে লেপ্টে থাকা চুলগুলো মেয়েটার ঘুমে ডিস্টার্ব করছে। চুলগুলো কানের পিঠে গুজে দিতে ইচ্ছে করছে। হঠাৎ এই ইচ্ছে উদয় হলো কেন বুঝতে পারছে না। তবে নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিল না সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় রাত 10:30। স্বপ্ননীরের সকলেই খেয়ে দিয়ে যার যার রুমে চলে গিয়েছেন এই মুহূর্তে। আমিনা বেগম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় শাহাদাত, রেজওয়ান এবং রাজিয়া দরজায় কড়া নাড়ে। আমিনা বেগম ভিতরে আসতে বলল। আমিনা বেগম দুজনকেই বসতে বলে বলল, কিছু বলবা ছোট বউ? রাজিয়া উসখুস করছে বলতে, কিন্তু পারছে না। শাহাদাত রেজওয়ানকে ইশারা করছে বলার জন্য। সেদিকে তাকিয়ে আমিনা বেগম ফের বলল, শাহাদাত, তুমি বলো, কি বলতে চাও?
আসলে মা স্বচ্ছর মায়ের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। ও চায় মেয়েটাকে আমাদের স্বচ্ছের বউ করে আনতে। বেশ, তাতে সমস্যা কোথায়? রাজিয়া এবার বলল। আসলে মা, আধার তো এ বাড়ির বড় ছেলে, ওর আগে স্বচ্ছকে বিয়ে করানোটা কেমন না? বলছিলাম কি, আধারের থেকে অনুমতি নিয়ে ওর জন্য মেয়ে দেখলে হয় না? তারপর না হয় দুই ভাইয়ের বিয়ে একসাথেই হবে। কথাটা আমিনা বেগমের বেশ মনে ধরেছে। কিন্তু আধার যে ছেলে, সে কি বিয়ে করতে রাজি হবে? ভাবলেন কিছুক্ষণ তিনি। তারপর বললেন, নিশিবু আর আধার আর স্বচ্ছকে ডাকো। ও হ্যাঁ, তৈমুরও যাতে আসে। মিনিট দুয়েকের মধ্যেই আমিনা বেগমের ঘরে নিশি, আধার আর স্বচ্ছ এবং তৈমুর এসে হাজির হল। আমিনা বেগম সবকিছু বলতেই নিশি ভাইয়ের দিকে তাকাল। তার কোনো ভাবাবেগ নেই। তারপর আবার স্বচ্ছর দিকে তাকালো, ওর মুখটা একটু মলিন লাগছে। নিশি ভ্রু কুঁচকে ফেলল। তৈমুর বলল, এ তো বেশ ভালো কথা দাদু। তা কাকিমা, আমাদের স্বচ্ছর জন্য কোন মেয়ে পছন্দ করেছেন? শেষ কথাটা রাজিয়াকে উদ্দেশ্য করে বলল তৈমুর। রাজিয়া বেশ হাসিমুখেই বলল, কাল বললাম না সবাইকে জলের কথা। মেয়েটা বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে, ওকে আমার বেশ ভালো লেগেছে। কি সুন্দর মায়া মুখ। আমি সিওর তোমাদেরও ভালো লাগবে ওকে। মায়ের মুখে জলের কথা শুনে চমকে তাকায় স্বচ্ছ। জলকে পছন্দ হয়েছে রাজিয়ার। বাহ, তাহলে তো শোনায় সোহাগা আর স্বচ্ছকে আলাদা করে কিছুই করা লাগবে না। ছক্কা তো রাজিয়াই মেরে দিয়েছে। এখন শুধু দেখার পালা জলের পরিবার কি বলে। এতক্ষণ চুপচাপ থেকে আধার বলল, হ্যাঁ, তো স্বচ্ছকে বিয়ে করাও, সমস্যা কি এতে? নিশি বলল, ভাই, আমরা একটা সোসাইটিতে থাকি। সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। এখন তোর আগে যদি স্বচ্ছ বিয়ে করে, নানান মানুষে নানান কথা বলবে না? সোসাইটির কথায় কান না দিলেই হয়। তৈমুর বলল, কি হচ্ছে আধার? বিয়ের মালা তো একদিন গলায় পরতেই হবে, তাহলে এখনই পরলে সমস্যা কি? তোমার আলাদা কোনো পছন্দ থাকলে বলো, আমরা সেখানেই কথা বলবো। আর যদি সেরকম কিছু না থাকে তবে আমরা মেয়ে দেখা শুরু করি। প্রয়োজন নেই তৈমুর ভাই। আচ্ছা, আমরা দেখব না মেয়ে। তবে পছন্দের কেউ আছে নিশ্চয়ই? তৈমুরের প্রশ্নের জবাবে আধার ছোট্ট করে বলল, না। আমিনা বেগম তেজি গলায় বলল, তাহলে তুমি বলতে চাইছো তুমি বিয়ে করবে না? এভাবেই থাকবে? এভাবেই থাকবো আজীবন সেটা বলিনি। যখন মনে হবে না এখন বিয়েটা করে নেওয়া দরকার তখনই করব। তোমরা স্বচ্ছর বিয়ে নিয়ে ভাবো। কথাটা বলে চলে যেতে চেয়েও থামে আধার। রাজিয়াকে উদ্দেশ্য করে বলে, কাকিমা, তোমার যে মেয়েকে পছন্দ, কাল সবাই মিলে গিয়ে কথাবার্তা বলে বিয়ে পাকা করে ফেলো। গটগট করে চলে যায় আধার। আমিনা বেগম, নিশি আর তৈমুর সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। ছেলেটা ছোট থেকেই একগুঁয়ে, নিজে যা বলবে তাই করবে। ছোট থেকে মা বাবার আদর ছাড়া বড় হওয়া ছেলেরা বুঝি এমনই হয়। আমিনা বেগম, শাহাদাত, রেজওয়ান, রাজিয়া, উনারা কখনো নিশি আর আধারকে মা বাবার অভাব বুঝতে দেয়নি, তবুও তাদের অভাব কি কখনো পূরণ হয়? হয় না। তৈমুর হাসান পেশায় একজন ব্যাংকার। স্বপ্ননীর এর একমাত্র মেয়ে জামাই। বাবা মা দুজনেই গ্রামে থাকেন। আর কোনো ভাই বোন নেই তৈমুরের। তৈমুর আর নিশি মাঝে মধ্যেই সেখান থেকে গিয়ে ঘুরে আসেন। উনাদের অনেকবার বলা সত্ত্বেও তারা নিজেদের বাপদাদার ভিটা ছেড়ে শহরের ইট পাথরের দালানে এসে থাকবে না। তৈমুর প্রথমে আলাদা ফ্ল্যাট নিয়েই থাকত নিশিকে নিয়ে। কিন্তু নিশি সেখানে একা একা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই এই বাড়ির সকলের অনুরোধে তৈমুর এ বাড়িতে থাকতে রাজি হয়েছে। আমিনা বেগমের ঘর থেকে এসেই তৈমুর ল্যাপটপ নিয়ে বসেছে। কিছু কাজ ইনকমপ্লিট আছে, সেগুলোই কমপ্লিট করছে এই মুহূর্তে। নিশি এখনো আসেনি ঘরে।
তৈমুরের কাজ শেষ হতেই ও বিছানায় টান টান হয়ে শুয়ে অপেক্ষায় রইল তার একমাত্র বউয়ের। মিনিট 5 পেরোতেই নিশি এসে ঘরের দরজা লক করল। লাইট অফ করে বিছানায় শুতে শুতেই প্রশ্ন করল, ঘুমিয়ে পড়েছ? সরি, দাদুর সাথে কথা বলে আসতে আসতে লেট হয়ে গেল। তৈমুর একটানে নিশিকে নিজের বুকের উপর নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করাবা না, বলেছিলাম না? বাড়িতে থাকলে তোমার অনুপস্থিতি ভালো লাগে না আমার। আচ্ছা বাবা, সরি। আর হ্যাঁ শুনো না, পরশু তো শুক্রবার, ওই দিন সবার অফ ডে। তাই দাদু ঠিক করেছে শুক্রবার এই সবাই মিলে স্বচ্ছর জন্য জলকে দেখতে যাবে। শুনলেই তো তখন তোমাকেও কিন্তু যেতে হবে, না গেলে হয় না। কেন হবে তৈমুর? তুমি আধার, স্বচ্ছ ওদের একমাত্র দুলাভাই, আর তুমি যাবে না? আচ্ছা আচ্ছা যাব। খুশি এবার? খুব ভীষণ। সপ্তাহে শুক্রবারের এই একটা দিন জোনাকিকে বারবার ডাকা সত্ত্বেও বেলা 9টার আগে ঘুম থেকে টেনে তোলা যায় না। আজকেও তার ব্যতিক্রম হল না। 9টার দিকে উঠে ফ্রেশ হয়ে দুই বোনে একসাথে নাস্তা করতে বসল। আনিসুজ্জামান সোফায় বসে টিভিতে খবর দেখছেন। জাহানারা পাশেই বসা। তিনি দুই মেয়েকে জিজ্ঞেস করলেন, কি খাবি আজকে? যা খাবি দ্রুত বল, ঝটপট রান্না সারতে হবে। আজকে তো আবার জুম্মার দিন। দুজনেই জবাব দিল, যা খুশি রাধো। জাহানারাও আর প্রশ্ন করল না। দুপুরের খাবার দাবার খেয়ে যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে জোনাকি ওরা। জোনাকি আর জল অবশ্য এক ঘরেই থাকে, আর একটা ঘর সবসময় ফাঁকা পড়েই থাকে। দুই বোন জমিয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। জোনাকি গায়ে ওড়না জড়িয়ে এসে দরজা খুলতেই সামনের মানুষগুলোকে দেখে অবাক। তেমনই অবাক হয়েছে নিশি, আমিনা বেগম ওনারাও। জোনাকি দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আরে ম্যাম, দাদু আপনারা আসুন প্লিজ। সবাই হাসিমুখেই ঘরে ঢুকে সোফায় বসল। ততক্ষণে জাহানারা এবং আনিসুজ্জামান এসে উপস্থিত হয়েছেন। এসেছে জল। স্বচ্ছ এক পলক জলের দিকে তাকাতেই জল মাথা নামিয়ে ফেলে। জোনাকি স্বচ্ছর পাশে দাঁড়িয়ে বলে, দাঁড়িয়ে আছেন কেন স্বচ্ছ স্যার? প্লিজ বসুন। স্বচ্ছ বসল। জোনাকি ওর বাবা মায়ের সাথে সকলের পরিচয় করিয়ে দিল। আমিনা বেগম সরাসরি বলে দিলেন, আপনাদের অনুমতি না নিয়েই আমরা স্বচ্ছর জন্য আপনার মেয়ে জলকে দেখতে এসেছি, দুঃখিত। কথাটা শুনেই জল দ্রুত নিজের ঘরে ঢুকে পড়ল। হুট করেই লজ্জা লজ্জা লাগছে ওর। আনিসুজ্জামান বলল, ছি ছি, এভাবে বলবেন না, মেয়ে বড় হয়েছে, সম্বন্ধ কম বেশি আসবেই। এভাবে কথা চালাতে শুরু করলেন সকলে। জোনাকি আর জাহানারা রান্নাঘরে গেল। ফ্রিজে অল্প কিছু ফলমূল আছে, এতে হবে না। তাই জাহানারা জোনাকিকে দ্রুত সামনের বাজার থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসতে বলল। জোনাকি ঘরে ঢুকে পার্স হাতে নিয়েই হুড়মুড়িয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। সিঁড়ি বেয়ে দ্রুত নামতে গেলেই কারো সাথে ধাক্কা লেগে থেমে যায়। মাথা ডলতে ডলতে বলল, সরি, আমি আসলে খেয়াল। উপরে তাকাতেই আধারকে ভ্রু কোঁচকানো অবস্থায় দেখে ভয়ে ঢোক গিলল। সবাই এসেছে, বেশ ভালো কথা, এই কাঠখোট্টা লোকটাকে কে আসতে বলেছিল? ভাবছে জোনাকি। কিছু সেকেন্ড বাদেই ভাবনা চিন্তা সাইডে ফেলে বলল, স্যার আপনিও এসেছেন? আমি আসাতে খুশি না। থমথমে গলায় প্রশ্ন আধারের। জোনাকি জোর করে হাসার চেষ্টা করে বলল, অবশ্যই খুশি, আপনি ভিতরে গিয়ে বসুন। কথাটা বলেই ছুটে চলে গেল জোনাকি। আধার সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। মেয়েটা কি সবসময় এরকম দৌড়ঝাঁপের উপরেই থাকে? স্বচ্ছর পরিবারের সকলেরই বেশ পছন্দ হয়েছে জলকে। আনিসুজ্জামানেরও না বলার কোনো উপায় নেই। ছেলে ভালো, শিক্ষিত, তার উপর এত ভালো ঘর থেকে সম্বন্ধ আসলে কোন মেয়ের বাবা না করে? সবাই তো চায় তার মেয়েটাকে আজীবন সুখী দেখতে।
এদের দেখে যতটা মনে হলো এরা বেশ ভালো মনের মানুষই। রাজিয়ার সাথে আংটি নিয়েই এসেছিল। আজকেই জলকে আংটি পরিয়ে যায় ওনারা। সাথে আমিনা বেগমও এক জোড়া সোনার বালা পরিয়ে দেয় জলের হাতে। সামনের শুক্রবারেই ওদের বিয়ে। ঘরোয়াভাবেই আয়োজন করবে বিয়ের। প্রস্তাবটা শাহাদাত রেজওয়ানের। খোঁজ খবর নেওয়ার সময় উনি আনিসুজ্জামানের আর্থিক অবস্থার কথাও জেনেছেন। আপাতত রিটায়ার্ড উনি, ছোট মেয়ে জোনাকি সবেই কাজে জয়েন করেছে, তাও আবার উনাদের অফিসেই। এই মুহূর্তে বড় করে বিয়ের আয়োজন করতে গেলে আনিসুজ্জামানের যেটুকু জমা অর্থ আছে সব খরচ হয়ে যাবে। ছোট মেয়েটাও তো এখনো আছে, তার উপর আনিসুজ্জামানের চিকিৎসার খরচ, সাংসারিক খরচ তো আছেই। তাই আর ঝামেলায় ফেললেন না উনাকে। আনিসুজ্জামান চেয়েছিলেন দুই মেয়ের বিয়ে ধুমধাম করেই দিতে। যতটুকু উনার সামর্থ্যের মধ্যে আছে ততটুকুই করতে চেয়েছিলেন। সেটুকুতেও বারণ করে শাহাদাত রেজওয়ান এবং আমিনা বেগম। রাজিয়া নিজেও সায় জানিয়েছে। উনাদের বক্তব্য সামনে শুক্রবারে অল্প কয়েকজন এসে বিয়ে পড়িয়ে মেয়ে নিয়ে যাবে। তারপর স্বপ্ন নীরে বেশ বর্ষর করেই রিসিপশনের আয়োজন করবে। তাতেই নীরব সম্মতি জানিয়েছেন আনিসুজ্জামান। আজকেও নিলয়ের সাথে সবেই আড্ডাটা জমে উঠেছিল জোনাকির। সাথে আরও দুজন কলিগ, রেহান এবং বৃষ্টিও ছিল। নিজের কেবিনে প্রবেশ করার আগে জোনাকির দিকে বাঁকা চোখে একবার তাকাল। তারপর ওদের চারজনের সামনে দাঁড়াতেই সকলে দাঁড়িয়ে সালাম জানিয়ে বলল, গুড মর্নিং স্যার। মর্নিং, ছোট্ট করে জবাব দিয়ে ফের বাঁকা চোখে তাকায় জোনাকির দিকে। জোনাকি মাথা নিচু করে নেয়। আধার দাঁতে দাঁত চেপে বলে, এটা অফিস, আপনাদের আড্ডাখানা না। নেক্সট টাইম থেকে যেন অফিস টাইমে কোনো আড্ডা না দেখি আমি। কথাগুলো বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তারপর আবার থেমে গিয়ে পেছনে ফিরে জোনাকির দিকে তাকিয়ে বলে, মিস জোনাকি, কাল যে ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে কেবিনে আসুন আপনি। কথাটা বলে আর দাঁড়ায় না আধার। সবাই ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে যার যার ডেস্কে বসে পড়ে। জোনাকি নিজের কেবিনে ঢুকে ফাইলগুলো নিয়ে দ্রুত আধারের কেবিনের দিকে পা বাড়ায়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুমুস সালাম, স্বচ্ছ বলছিলাম। নামটা শুনেই জলের হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ওদের বিয়ে পাকা হওয়ার আজকে দুদিন হলো। এই দুদিনে লোকটা ওকে একবারের জন্যও ফোন করেনি। ভেবেছিল লোকটার বোধহয় এই বিয়েতে মতো নেই, নতুবা একেবারে বিয়ের পরেই কথা বলবে। নিজেই সব ভেবে নিয়েছিল জল। তাই এই মুহূর্তে স্বচ্ছর ফোন সে নিজেও আশা করেনি। কখনো ভেবেছিল যে লোকটাকে ভুলবশত ও ভিজিয়ে দিয়েছিল সে লোকটার সাথেই ওর বিয়ে হবে। জল তো প্রায় ভুলেই গিয়েছিল স্বচ্ছকে। 4 দিন আগে স্বচ্ছর মাকে বাঁচাতে গিয়ে আবার দেখা হলো স্বচ্ছর সাথে। দুদিন পরেই বিয়ের প্রস্তাব নিয়ে আসে সপরিবারে। সত্যিই এমনটা কোনো কালেই চিন্তা ভাবনাতে আসেনি জলের। জলকে চুপ থাকতে দেখে স্বচ্ছ বলল, কথা বলছো না যে? কাপা কাপা স্বরে জবাব জলের। হ্যাঁ শুনছি, বলুন। কেমন আছো? আঙ্কেল আন্টি সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো। প্রত্যুত্তরে জল কি বলবে আর ভেবে পেল না। স্বচ্ছ ফের বলল, বিকেলে দেখা করি আজ। নিশ্চুপ রইল জল। স্বচ্ছ আবারও বলল, আসবে? উহু, দেখা করতে চাও না? চাও না আর একটু ভালোভাবে জানাশোনা হোক আমাদের? না মানে আসলে? জাহানারা ডাকলেন জলকে। জল যেন সুযোগ পেল পালানোর। দ্রুত কণ্ঠে বলল, মা ডাকছে, রাখছি। কথাটা বলেই চট জলদি লাইন কেটে দেয় জল। স্বচ্ছ জলের নাম্বারের দিকে তাকিয়ে মাথা চুলকে মুচকি হাসে। আধারের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে আছে জোনাকি। হাতে 3 দিনের ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন লেটার নিয়ে এসেছে। কাল জল আর স্বচ্ছর হলুদ। যদিও বা তেমন অনুষ্ঠান হবে না হলুদে।
জোনাকি ওরা নিজেরাই হলুদ লাগাবে জলকে। স্বচ্ছর পরিবার থেকে কেউ আসবে কিনা সেটাও এখনো ঠিক করা হয়নি। আধার ছুটি দিবে কিনা সেটাই ভাবছেও। মনে সাহস জুগিয়ে দরজা খুলে বলল, মেয়াই। জোনাকি পুরো কথা শেষ করার আগেই ভেতর থেকে আধার বলল, কাম। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে জোনাকি। আধার ল্যাপটপে ব্যস্ত। একবারের জন্যও সেখান থেকে দৃষ্টি সরেনি। জোনাকি খামটা টেবিলে রাখল। কিছু সেকেন্ড বাদে আধার খাম খুলে অ্যাপ্লিকেশন দেখে বলে, কাজে নতুন জয়েন করেছেন আপনি? বড়জোর 1 মাস কি তার কিছু বেশি, এর মাঝেই 3 দিনের ছুটি। জোনাকি মাথা নিচু করে ফেলল। ভেবে নিল লোকটা ছুটি দেবে না। ছুটি দিবি না ভালোই কথা, করা কথা শোনাবি কেন? বেটা বজ্জাত। মনে মনে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল জোনাকি। তারপর উল্টো ঘুরে চলেই আসছিল। তখনই আধার থমথমে রাশভারী গলায় বলল, কাল হাফ ডে অফিস। অফিস শেষ করে তারপর বোনকে হলুদ লাগাবেন। আমি যতদূর জানি হলুদের প্রোগ্রাম সন্ধ্যার পরেই হয়। ফুল ডে ছুটি নেওয়ার প্রয়োজন পড়ে না। আধারের দিকে ঘুরে দাঁড়ালো জোনাকি। তারপর নিচু কণ্ঠে বলল, জি স্যার। পরশু শুক্রবার। শনিবার ফুল ডে ছুটি আপনার। এবং রবিবারে অফিস হাফ ডে করে তারপর যাবেন। জোনাকি কিছু বলল না। আধার ফের বলল, 3 দিনের ছুটিকে কাটঝাট করে 1.5 দিন করা হলো। গট ইট? জি। আধার কয়েকটা ফাইল জোনাকিকে এগিয়ে দিয়ে বলল, 2 ঘন্টার মধ্যে এর ডিটেইলস চাই আমার। জোনাকি ফাইল দুটো নিয়ে দ্রুত বেরিয়ে গেল কেবিন থেকে। জলকে কেমন লেগেছে তোমার? আমার তো বেশ লেগেছে। নিশির প্রশ্নে তৈমুর ল্যাপটপ বন্ধ করল। নড়েচড়ে বসে বলল, বেশ ভালো, তবে জোনাকিকেও কিন্তু বেশ লেগেছে। বিশেষ করে তোমার রসকসহীন ভাইয়ের সাথে। নিশি ভ্রু কুঁচকে বলল, মানে? আধার আর আমি তো একসাথেই ঢুকলাম জলদের বাসায়। তার আগে সিঁড়িতে আধারের সাথে জোনাকির ধাক্কা লাগে একটা। তখনই দুজনকে কাছাকাছি পাশাপাশি দেখলাম। ভালোই মানাবে ওদের। দেখো স্বচ্ছ জলের সাথে সাথে আধার জোনাকির বিয়েটাও দিয়ে দিতে পারো কিনা। নিশি অন্যমনস্ক ভাবে বলল, হ্যাঁ জোনাকি বেশ ভালো। ওর সাথে একদিন আলাপ হয়েছিল আমার। অফিসের ফাইল দিতেই ভাই বাসায় ডেকেছিল ওকে। কিন্তু কি বলো তো, মেয়েটা ভাইকে প্রচুর ভয় পায়। আর ভাইকেও দেখি ওর সাথে খুব রুড বিহেভিয়ার করার জন্য। তৈমুর মুচকি হেসে বলে, সবার প্রেমের সূচনা তো এক না বউ। সবার ভালোবাসা তো আর ভালো লাগা থেকে হয় না। কারো কারো ভালোবাসার সূচনা ঝগড়া থেকেও হয়। তোমার ভাই তো অন্য সবার থেকে আলাদা, তাই ওর লাভ স্টোরিটাও অন্য সবার থেকে আলাদাই হবে, দেখে নিও। নিশি মৃদু হেসে বলে, ধুর, কি যে বলো না, ওদের মধ্যে বনিবনা হবে না। ভাইয়ের দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে বলে তোমার মনে হয়? তৈমুর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে বলল, বলা তো যায় না কখন কে ডুবে ডুবে জল খায়। এই স্বচ্ছকেই দেখো না, জলকে তো ওর আগে থেকেই পছন্দ, কিন্তু ওর আলাদা করে কিছুই করতে হলো না। কাকিমা নিজেই জলকে স্বচ্ছর জন্য পছন্দ করেছেন। উপরওয়ালা জলকে পাওয়ার রাস্তাটা স্বচ্ছর জন্য সহজ করে দিয়েছে। কিন্তু সবার ক্ষেত্রে তো সহজ হয় না বউ। কেউ খুব সহজেই ভালোবাসাকে জয় করে। আবার কারো ক্ষেত্রে ভালোবাসা জয়ের রাস্তাটা হয় বেশ দুর্গম, কঠিন। কেউ কেউ তো আবার নিজের ভালোবাসাকে পায় না। কার ভাগ্যে কি আছে তা স্বয়ং উপরওয়ালা ছাড়া কেউ জানে না। উপরওয়ালা চাইলে আমাদের আধার বাবুর কপালে জোনাকিও থাকতে পারে। মিস জোনাকি, কাম টু মাই কেবিন রাইট নাও। কথাটা বলেই খট করে লাইন কেটে দিল আধার। জোনাকি আর দেরি না করে দ্রুত আধারের কেবিনে গিয়ে নক করল। সাথে সাথেই ভেতরে যেতে বলল আধার। জোনাকি গিয়ে দাঁড়াতেই আধার ইশারা করল বসার জন্য। জ্বরসর হয়ে বসে জোনাকি। আধার একটা ফাইল এগিয়ে দিয়ে বলে,
এটা দ্রুত শেষ করুন, ঠিক 1 ঘন্টা বাদে একটা মিটিং আছে। জোনাকি ফাইল দেখায় মনোযোগ দিল। আধারও আবার মনোযোগ রাখল ল্যাপটপে। ল্যাপটপের কিবোর্ডে আঙুল বেশ দ্রুত এবং দক্ষভাবে চলছে। হয়তো কোনো জরুরি কাজ করছে। জোনাকি ভালোভাবে ফাইল দেখে আধারের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, ফাইলটা। আধার ফাইলটাতে চোখ বুলালো একবার। না, সব ঠিকঠাক আছে। তারপর উঠে দাঁড়ায়। চেয়ার থেকে কোটটা নিয়ে গায়ে জড়িয়ে বলল, চলুন। আমি। আধার হাঁটা থামিয়ে বলে, হ্যাঁ তো আর কে? আপনি ছাড়া কি আমার আর কোনো পিয়ে আছে? জোনাকি মাথা নাড়াল। আধার ফের বলল, তাহলে কোনো কথা না বলে চুপচাপ চলুন আমার সাথে। ফোনটা ডেস্কের উপর রেখে এসেছি, নিয়ে আসি। আধার ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, গাড়িতে ওয়েটে করছি, আপনি আসুন। কথাটা বলেই হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় আধার। জোনাকি এক দৌড়ে নিজের কেবিনে গিয়ে ফোন আর পার্সটা নিয়ে আবার দৌড় লাগায় লিফটের দিকে। জোনাকিকে দৌড়ে আসতে দেখে আধার ভ্রু কুঁচকে তাকায়, তারপর আবার সঙ্গে সঙ্গে চোখ রাঙায়। এতেই জোনাকির দৌড়ানো বন্ধ হয়ে যায়। আচমকা থামতে গিয়ে স্লিপ কেটে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নেয় জোনাকি। মনে মনে বলে, একটু আগেই তো বলল গাড়িতে অপেক্ষা করছি, তাহলে এখন লিফটে অপেক্ষা করার মানে কি? এর জন্য আজকাল শান্তিতে একটু ছোটাছুটি করা যায় না? আচ্ছা, হুড়োহুড়ি করতে বারণ করেছিল তো স্যার, বিশেষ করে উনার সামনে। উনি তো ফের আমাকে ছুটতে দেখে ফেলল, এবার কি তাহলে বেশ বর্ষর ভাবে ধমক দিবে একটা? অন্যমনস্ক ভাবে কথাগুলো ভাবতে ভাবতেই লিফটের সামনে এসে দাঁড়িয়ে যায় জোনাকি। সে এখন বিশাল চিন্তায় বিভোর। আধার ধমক দিবে কি দিবে না? দিলেও জোরে দিবে না আস্তে দিবে? জোনাকিকে আবার দাঁড়াতে দেখে এবার বেশ বিরক্ত হয় আধার। জোনাকির হাতের কবজি চেপে ধরে টান দিয়ে লিফটের ভেতর নিয়ে আসে। আচমকা টান পোড়ায় হুঁশ ফিরে জোনাকির। নিজেকে আধারের অনেকটা কাছাকাছি দেখে থতমত খেয়ে যায়। দ্রুত সরে একপাশে গিয়ে দাঁড়ায় সে। হলুদের মোটামুটি সব আয়োজন শেষ। জোনাকির 2 চাচাতো ভাই বোন রিমু, রাফিন, ফুফাতো বোন নাহার এবং তার স্বামী হাসান এবং খালাতো ভাই আশিক এবং মামাতো বোন মিতুই এদিকের হলুদের সব আয়োজন করেছে। নাহার আর আশিক জলেরও বড়। রিমু জল সমবয়সী এবং রাফিন জোনাকি একই বয়সের, ওদের থেকে বছর 2-এর ছোট মিতু। তাড়াহুড়ো করে কাঁচা হলুদ রঙের তাঁতের শাড়ি পরে বের হলো জোনাকি। ওর আজ অফিস থেকে আসতে আসতে লেট হয়েছে অনেকটা। আজ হাফ ডে, সবার তাড়াতাড়ি ছুটি হলেও জোনাকিকে ছেড়েছে দেরি করে। জোনাকিকে সাথে নিয়ে একটা মিটিংয়ে গিয়েছিল, মূলত সেখানেই দেরি হয়েছে। ইচ্ছাকৃত ভাবে না। ক্লায়েন্টের জন্য খানিকটা অপেক্ষা করতে হয়েছিল ওদের। জোনাকি চলে আসতে চেয়েছিল, আধারের দৃষ্টি দেখে আর কিছু বলার সাহস পায়নি। জোনাকি বের হতে হতেই দেখা গেল সিঁড়ি দিয়ে উঠছে স্বপ্ননীরের সদস্যরা। নিশি, তৈমুর, রিশাদ এবং আরও 2-4টা অপরিচিত মুখ। হলুদের ডালা নিয়ে এসেছে উনারা। আশিক এবং হাসান ব্যস্ত হয়ে পড়ল তাদের খাতির আপ্যায়ন করতে। জোনাকি সিঁড়ির দিকে আরও একবার উকিঝুঁকি মারল। আধার আসেনি বোধ হয়। জোনাকি পাংশুটে মুখে দরজার কাছ থেকে সরে এলো। লোকটার ধমকি ধামকি যেন অভ্যাসে পরিণত হচ্ছে ওর। কখনো কখনো খুব বেশি খারাপ লাগে, আবার কখনো একটু আধটু ভালোও লাগে। ড্রয়িং রুমের মধ্যেই ছোটখাটো ভাবে হলুদের জায়গা বানিয়েছে জোনাকি। ওরা কয়েকজন মিলে জলকে সেখানে এনে বসালো। স্বচ্ছর বাড়ি থেকে দেওয়া শাড়ি গয়না পরানো হয়েছে ওকে। তৈমুর আর নিশি দুজনে একসাথে গিয়ে 2 পাশে বসল জলকে হলুদ ছোঁয়াতে। নিশি রিশাদের কাছে হলুদের বাটিটা চাইলে রিশাদ ঠোঁট কামড়ে ধরে বলে, ইস, আপু, আমি তো ভুলে গেছি। নিশি চোখ রাঙিয়ে তাকায়। তৈমুর নিশিকে বলল, চিন্তা করো না, আমি গিয়ে নিয়ে আসছি। কথাটা বলে তৈমুর উঠে যায়।
দরজার কাছাকাছি যেতেই দেখতে পেল সিঁড়ি ভেঙে এই ফ্ল্যাটের দিকেই আসছে আধার, হাতে হলুদের বাটি। তৈমুর স্বস্তির শ্বাস নিয়ে এগিয়ে যায় আধারের দিকে। আধারের কাঁধে হাত রেখে বলে, যাক বাঁচালে তুমি, আমি এক্ষুনি আবার হলুদের জন্য বাসায় যাচ্ছিলাম। আধার মৃদু হাসল। তৈমুর আধারকে নিয়ে বাসায় ঢুকে বলল, তোমার যে ভাইকে এত বলেও আনতে পারোনি সে ভাই এখন হলুদের বাটি নিয়ে চলে এসেছে। নিশি নিশি উঠে আধারের সামনে দাঁড়িয়ে বলল, বেশ ভালো করেছিস তুই এসে, একেবারে জলকে হলুদ লাগিয়ে যাবি। ও আমার ছোট ভাইয়ের বউ আপু। এরই মাঝে আনিসুজ্জামান এসে আধারকে বলল, তুমি তো মাত্রই আসলে, সোফায় বসো বাবা। আধার মাথা নেড়ে বসল। খুব সাবধানতা অবলম্বন করে ভিতরের রুমের দিকেও উকিঝুঁকি মারল। ফলাফল শূন্য। পকেট থেকে ফোন বের করে তাতে মনোযোগ দেয় আধার। তখনই রিমু আর জোনাকি ট্রে ভরে কয়েক ধরনের নাস্তা এনে টিটেবিলে রাখল। আধার ফোন থেকে মনোযোগ সরাতেই দৃষ্টি আটকাল শাড়ি পরিহিতা জোনাকির দিকে। তৈমুর পাশে বসে গলা ঝাড়তেই আধার দৃষ্টি সরিয়ে আবার ফোনে মনোযোগ দেয়। জোনাকি আর রিমু খালি ট্রেগুলো নিয়ে কিচেনে যায়। যাওয়ার পথে রিমু জিজ্ঞেস করে, ছেলেটা কে রে? জলের দেবর। জোনাকি ট্রেগুলো জায়গামতো রেখে বলল, জি না, ভাসুর। ওহ, তার মানে তো বিবাহিত? আজ্ঞে না, উনি এখনো আনম্যারিড, তকমা গলায় ঝুলিয়ে ছোট ভাইকে বিয়ে করাচ্ছে। কাহিনী কি? জানিস কিছু? না। কথাটা বলেই ছোট পাতিলে করে পানি বসালো চুলোয়। রিমুর মনোযোগ তখন আধারের দিকে। ছেলেটাকে ভালো লেগেছে ওর। জলের বিয়েটা হোক, তারপর ওর থেকে নাম্বারটা নিতে হবে, মনে মনে ভাবল রিমু। রিমু নাস্তার প্লেটগুলি নিয়ে আসলো আধারের সামনে থেকে। লোকটা তো কিছুই খেল না। কথা বলার চেষ্টা করেছিল সেটাও বলেনি। রিমু সেগুলো কেবিনেটের উপর রেখে বলল, লোকটা তো একটা নাস্তাও মুখে তুলেনি, ডায়েট টায়েট করে নাকি? জোনাকি কফি বানাতে বানাতে বলল, কি জানি আপু, জানি না তো। তবে কফি দিলে সেটা খাবে নিশ্চয়ই, সারাদিনে তো দেখি ওই তেতো তেতো কফি সাবার করছে মগের উপর মগ। কথাগুলো বলে জোনাকি একটা মগে কফি নিয়ে নিল। রিমু ভ্রু কুঁচকে বলল, তুই জানিস কেমনে? উনি আমার বস আপু, আর আমি অসহায় বালিকা, ওই রাগজটা গোমরামুখ মানুষটার পিয়ে, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথাটা বলেই প্রস্থান করল জোনাকি। রিমুর ঠোঁটে হাসি ফুটে উঠল। জোনাকির থেকেই তো তাহলে নাম্বার নেওয়া যাবে এই ভেবে। তৈমুর আর নিশি জলকে হলুদ লাগিয়ে আধারের পাশে বসে আছে। জোনাকি আধারের দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। আধার এক পলক তাকিয়ে কফির মগটা নিয়ে নিল। সেদিকে তাকিয়ে মুখ টিপে হাসল তৈমুর। নিশিকে ইশারা করল ওদের দুজনকে দেখতে। নিশি খেয়াল করল দুজনকেই। প্রথম দিনের থেকে আজ অনেক পরিবর্তন দুজনের মাঝেই। যাক, আধার যে এখন আর মেয়েটার সাথে রুড বিহেভিয়ার করে না, এটাই অনেক। তৈমুর রসিকতা করে বলল, বেআইন, আপনার এ বিআইয়ের জন্য কি স্পেশাল ট্রিট? না মানে, সে কফি পাচ্ছে, আমরা পেলাম না, সম্পর্কে বেআই বেআইন তো আমরাও। জোনাকি আমতা আমতা করে বলল, না আসলে স্যার তো কিছুই মুখে তুলেনি, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমার স্যারের জন্য স্পেশাল ট্রিট তোমার তরফ থেকে। জোনাকি লজ্জা পেল। আগ বাড়িয়ে কফি দেওয়াটা কি ভুল করল? সবাই কি উল্টাপাল্টা ভাবছে? তৈমুর আধারকে আলতো ভাবে ধাক্কা দিয়ে বলল, কি শালাবাবু, কিছু চলছে নাকি? আধার ভ্রু কুঁচকে তাকালো একবার। মুখে কিছু বলল না, চুপচাপ কফি খাচ্ছে। নিশি তৈমুরকে বলল, আহা, মেয়েটাকে লজ্জা দিচ্ছ কেন এভাবে? ভাইয়ের সাথে যারা থাকে তারা সবাই জানে ভাই কফি পছন্দ করে, দিনে ৫-৬ বার কফি লাগে ওর। জোনাকি তো ওর পিয়ে, ও দেখেছে ভাইকে কফি খেতে তাই দিয়েছে। তুমি মেয়েটাকে ভরকে দিচ্ছ তো একেবারে। নিশি ফের জোনাকিকে বলল,
কিছু মনে করো না, ও আসলে মজা করছিল তোমার সাথে। না না, ঠিক আছে, আপনারা বসুন, আমি কফি নিয়ে আসছি। জোনাকি কিচেনের দিকে পা বাড়াতে গেলেই তৈমুর বলে, আমরা আবার তোমার স্যারের মতো কফি পছন্দ করি না, আমাদের চা হলেই ভালো হয়। জোনাকি যেতে যেতে মাথা নাড়াল। তৈমুর নিশির দিকে ঝুঁকে বলল, কি বুঝলে? কিছু হওয়ার চান্স আছে এদের মাঝে? নিশি বেশ কিছুক্ষণ ভেবে বলল, হলেও হতে পারে, হলে খারাপ হবে না। পার্লার থেকে সেজে সবেই বাড়ি ফিরল জল। সাথে রিমু গিয়েছিল। রিমু জলকে নিয়ে ওদের ঘরে বসালো। খানিক বাদেই স্বচ্ছর পরিবারের সকলে চলে আসবে। জল এক পলক আয়নায় দেখল নিজেকে। অনেক দামি শাড়ি গায়ে জড়িয়েছে সে। শাড়িটা দেখতে বেশ সুন্দর। যেই পছন্দ করেছে তার পছন্দ বেশ ভালো। এরই মধ্যে শোনা গেল স্বচ্ছরা চলে এসেছে। রিমু, মিতু, নাহার ওরা সকলে গেট ধরতে চলে গেল। জলের পাশে বসে রইল শুধু জোনাকি। ওর ভালো লাগছে না। একপাশ থেকে জলকে জাপটে ধরে বসে আছে। দম বন্ধ হয়ে আসছে। ভীষণ রকমের কষ্ট হচ্ছে। জলকে তো আর আগের মতো করে পাবে না। কে প্রতিদিন ঘুম থেকে তুলে জোর করে নাস্তা খাইয়ে তারপর অফিস পাঠাবে? কে প্রতি বৃহস্পতিবার বিকাল অবধি বসে থাকবে জোনাকির অপেক্ষায় একসাথে দুপুরের খাওয়ার জন্য? কে প্রতি শুক্রবারে বেলা 10টা অবধি না খেয়ে জোনাকির জন্য বসে থাকবে? কাকে জড়িয়ে ঘুমাবে জোনাকি? হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠে সে। কাঁদতে চাইছে না, কিন্তু কান্নাটা আটকেও রাখতে পারছে না। বোনের কান্না দেখে জলও নিজেকে সামলাতে পারল না। খানিক বাদেই নিশি, রিমু আর মিতুর সাথে ঘরে এসে দেখে দুই বোনে কাঁদছে, একে অপরকে জড়িয়ে ধরে। রিমু দ্রুত এগিয়ে যায়, দুজনকেই শান্ত করে। জল নিশিকে দেখে সালাম দেয়। জোনাকি তখনও থেমে থেমে নাক টানছে। নিশি মুচকি হেসে জলের পাশে বসল। হাতে কয়েকটা গহনার বাক্স। নিশি একে একে বাক্সগুলো থেকে সব গহনা বের করে জলকে পরিয়ে দেয়। রিমু, নাহার, মিতু ওরা অবাক চোখে দেখে। কোনো গহনার কমতি নেই। নাকের টানা নোলকটা অবধি সোনা দিয়ে গড়ানো। নাহারের বিয়েতেও সোনার গহনা দিয়েই সাজিয়ে নিয়েছে। হাতে কানে গলায় মাথায় সব গহনা দিয়েছে, কিন্তু জলের মতো এত গহনা না। ওরা বেশ খুশি হলো, মেয়েটা বেশ ভালো ঘরেই যাচ্ছে। আল্লাহ স্বামী সংসার নিয়ে ভালো রাখুক, এটাই তো সকলের চাওয়া। রিমু, মিতু এক প্রকার জোর করেই জোনাকিকে সাথে করে নিয়ে গেল। নিশি আর নাহার আছে জলের কাছে। স্বচ্ছর খাওয়া শেষ, এবার হাত ধোয়ানোর পালা। হাত ধুইয়ে টাকা আদায় করতে হবে তো। ড্রয়িং রুমে পা রাখতেই জোনাকির সবার আগে নজর গেল আধারের দিকে। ফুল ব্ল্যাক গেট আপে বেশ ভালোই লাগছে তাকে দেখতে। আধার সোফায় বসে ফোনে কথা বলছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় জোনাকি। রিমু, মিতু ওদের সাথে চলে যায় স্বচ্ছর কাছে হাত ধোয়াতে। স্বচ্ছর হাত ধোয়ানোর সময় এক প্রকার হইচই শুরু হয়ে গেছে। শোরগোলের শব্দ অনুসরণ করতেই আধারের দৃষ্টি পড়ে জোনাকির দিকে। কালো শাড়িতে মেয়েটাকে মণিমুগ্ধকর লাগছে দেখতে। আধার একভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরায়। স্বচ্ছর হাতে সাবান মাখিয়ে হাত ধরে বসে আছে জোনাকি। টাকা না দেওয়া অবধি হাত ধুইয়ে দিবে না। এখন তৈমুর আর রিশাদের দাবি ওদের হাতও ধুইয়ে দিতে হবে, নয়তো ওরা টাকা দিবে না। জোনাকি বলল, অবশ্যই ধুইয়ে দেব, তবে টাকার পরিমাণ ডাবল হতে হবে। কথাটা বলেই জোনাকি রিমু আর মিতুকে ইশারা করতেই ওরা দুজনে তৈমুর আর রিশাদের হাতে সাবান মাখানো শুরু করল। ওরা যে সত্যি সত্যি হাত ধোয়াবে ভাবেনি তৈমুর বা রিশাদ। তাই আচমকা হাতে সাবান মাখানোতে ভরকে যায় ওরা। তৈমুর বলে, হাত না ধোয়ালে টাকা দেব কি করে? আগে হতো ধুইয়ে দেও, তারপর টাকা দিচ্ছি। রিমু তৈমুরের হাতে পানি ঢেলে দিল। তৈমুর ভালো করে হাত কচলে ধুইয়ে টিস্যু দিয়ে মুছে নেয়। রিশাদ বলে, আমার হাত। মিতু বলে,
আপনি বসে থাকুন, টাকা না দেওয়া অবধি আপনার হাত ধোয়া হবে না। তৈমুর সেখান থেকে উঠে গিয়ে আধারকে সাথে করে নিয়ে আসে। স্বচ্ছর পাশে বসায় ওকে। তারপর জোনাকিকে উদ্দেশ্য করে বলে, আধারের হাত ধোয়ালে তোমাদের যা ডিমান্ড তার 3 গুণ পাবে। আধার জোনাকির চোখাচোখি হলো একবার। এই সামান্য সময়ের চোখাচোখিটাও তৈমুরের নজর এড়াল না। জোনাকি বলল, আমাদের ডিমান্ড অনুযায়ী দিলেই হবে, 3 গুণ লাগবে না। রিমু যেন সুযোগ পেল আধারকে স্পর্শ করার। ও বলল, অবশ্যই 3 গুণ লাগবে, আমি ধোয়াচ্ছি হাত। বলে আধারের দিকে গেলেই আধার উঠে যেতে নেয়। তৈমুর বসতে বললে আধার চোখ রাঙিয়ে তাকায়। তৈমুর মৃদু হেসে বলে, জোনাকি যদি ধুইয়ে দেয় তাহলেই টাকা 3 গুণ হবে, তাছাড়া না। জোনাকি আর চোখে আরও একবার তাকায় আধারের দিকে। আধার এবার সরাসরি দৃষ্টি ফেলেই তাকিয়েছে জোনাকির পানে। চলবে গল্প একগুচ্ছ ভালোবাসা। লেখনীতে অর্নিশা সাথী। সূচনা পর্ব।